শুভেচ্ছা পড়ছি শয়তান লিও টলস্টয়। ইউজিন আর্তেনিভের সামনে ছিল এক উজ্জ্বল ভবিষ্যৎ। অর্থাৎ জীবনে কৃতিত্ব অর্জন করতে হলে যে যে উপকরণের প্রয়োজন তার কোনো কিছুরই অভাব ছিল না। বাড়িতে ছিল ইউজিনের যে শিক্ষা লাভ, তার বুনিয়াদটা ছিল পাকা। পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়ে সে সসম্মানে পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল। সম্প্রতি তার পিতার লোকান্তর হয়েছে বটে, কিন্তু তার খাতিরের সূত্রেই বড় সমাজের উচ্চ ও অভিজাত কয়েকটি পরিবারের সঙ্গে ইউজিনের যথেষ্ট আলাপ ও হৃদ্যতা আছে। তাছাড়া কোনো এক উচ্চপদস্থ রাজকর্মচারীর আনুকূল্য ইতিমধ্যেই সে এক রাজদপ্তরের সরকারি চাকরিও জোগাড় করে নিয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া পৈতৃক সম্পত্তিও নেহাত কম নয়, ভালোই বলতে হবে, যদিও আয়ের দিকটা একটু নিশ্চিত না, লাভবান ছিল না। তার বাবা বেশিরভাগ বাইরে বাইরে কাটাতেন, অধিকাংশ সময় থাকতেন পিটার্সবার্গে। নিজে ও স্ত্রী দুজনে মিলে বেশ ভালোভাবেই খরচ করতেন, জীবনযাপন করতেন। আর দুই ছেলেকে বছরে বছরে প্রত্যেকে 6,000 করে রুবল দিতেন তাদের নিজস্ব খরচের জন্য। বড় ছেলে অ্যান্ড্রু, সে ছিল ঘোড়া সাওয়ারের সৈন্যদলে। প্রতি বছরই গ্রীষ্মকালে প্রায় 2-3 মাস এসে থাকতেন নিজ জমিদার বাড়িতে, কিন্তু মহাল পরিদর্শন করা, টাকা আদায়, সম্পত্তির দেখাশোনা, এই সমস্ত কোনো কাজেই তিনি মাথা ঘামাতেন না। সমস্ত জমিদারি চালানোর ভারটা ছেড়ে দিয়েছিলেন নিশ্চিন্তে তার নায়েবের উপর। কিন্তু এই ভদ্রলোক ছিলেন নামেই ম্যানেজার, কাজে তিনি তেমন একটা করতেন না। ধূর্ত ও অসৎ লোক, কাজে ফাঁকি দিতে ওস্তাদ, এবং বেশিরভাগ সময় মহালে অনুপস্থিত থাকতেন। বাপের মৃত্যুর পর ছেলেরা নিজেদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি করতে বসলো, কিন্তু ভাগ করতে গিয়ে দেখলো বিস্তর দেনার ভার এত বেশি যে পারিবারিক উকিল ভদ্রলোক পরামর্শ দিলেন যে এক্ষেত্রে উত্তরাধিকার অস্বীকার করে সম্পত্তি ছেড়ে দেওয়াই ভালো। খালি পিতামহীর কাছ থেকে পাওয়া 10,000 রুবলের বিষয়টা রাখা যেতে পারে। কিন্তু পার্শ্ববর্তী আর এক জমিদার এসে অন্যরকম পরামর্শ দিলেন। বৃদ্ধ আর্তেনিভের সঙ্গে এই ভদ্রলোকের টাকা লেনদেন চলত। কয়েকখানা বন্ধকি, খত, হাত ছিটি তার ছিল তার কাছে। এগুলোর আদায়ের চেষ্টাতেই তিনি পিটার্সবুর্গে এলেন ছেলেদের সঙ্গে দেখা করতে। এসে বললেন যে দেনা আছে সত্যি বটে, কিন্তু তার একটা বিহিত করা যায়। দেনা মিটিয়ে যদি কিছু নগদ আর বিষয় আশয় রাখতে চায় ছেলেরা, সে ব্যবস্থা অনায়াসই হতে পারে। মস্ত বড় যে জঙ্গলের মহালটা রয়েছে, সেইটি আর কিছু বারদিকের খুচরো জমি বিক্রি করে ফেললে সুরাহা হবে। কেবল সেমিওন্নব তালুকটা, যেটা সবচেয়ে উৎকৃষ্ট সম্পত্তি, আর 4,000 বিঘার আন্দাজে পোড়া মাটির জমি, চিনির কারখানা, আর 200 বিঘের মতো মস্ত বিল, এইটা রাখলেই যথেষ্ট। যদি এই বিষয়টুকু ভালো মতো তদারক করা যায়, জমিদারিতে নিজ বসবাস করে বুদ্ধি খাটিয়ে চাষাবাদ আদায় করা যায়, তাহলে ওই আবাদেই ফলবে সোনা। অনর্থক খরচ বাঁচিয়ে যে মিতব্যয়ীভাবে জমিজমা চলাতে জানে, তার পক্ষে গুছিয়ে নেওয়া কিছু শক্ত নয়। তাই বাপের মৃত্যুর পর ইউজিন এলেন জমিদারিতে। বসন্তকালটা এখানেই কাটালেন। এই সময়টা বাজে নষ্ট করে না করে সে জমিদারির সমস্ত কাগজপত্র, আদায়, হিসেব তন্ন করে দেখে ব্যাপারটা বুঝে নিলেন। বেশ কিছু মনোযোগ দিয়ে নিরীক্ষণ করার পর ইউজিনের দৃঢ় ধারণা হলো যে সমস্ত বিষয়াশয়ের মধ্যে আসল সম্পত্তিটা বাঁচানোই দরকার। তাই সে ঠিক করলো যে সরকারি কাজে ইস্তফা দিয়ে মাকে নিয়ে জমিদার বাড়িতেই বাস করবে, আর নিজের হাতে জমিদারি চালাবে। তখন বড় ভাইয়ের সঙ্গে আপোষ করে ফেলবে। বছরে বছরে ইউজিন অ্যান্ড্রুকে 4,000 করে রুবল দিবে, নয়তো একসঙ্গে 80,000 রুবল থেকে টাকাটা নিয়ে একটা লেখাপড়া করে ছোট্ট বাইকে এই শর্তে নিজের অংশটা ছেড়ে দিয়ে। এই বন্দোবস্ত বহাল হলো। পাওনাদার জমিদারের প্রাপ্য মিটিয়ে দিয়ে বড় ভাইয়ের সঙ্গে একটা বিলি ব্যবস্থা করে ইউজিন মাকে নিয়ে এসে উঠল তাদের প্রকাণ্ড বাড়িটাতে। তারপর বিশেষ উৎসাহের সহিত এবং খানিকটা সতর্কভাবে সে জমিদারি চালানোয় মনোনিবেশ করল। সাধারণ লোকের ধারণা যে বৃদ্ধ মানুষের গোঁড়ামি আর সংস্কার থাকে এবং তাদের মনোভাবটা হয় বেশি মাত্রায় রক্ষণশীল, আর যারা নবীন ও তরুণ তারাই চায় নতুনত্ব, পরিবর্তন। কিন্তু কথাটা ঠিক নয়। দেখা গিয়েছে অপেক্ষাকৃত অল্প বয়সী লোকেরাই বেশিরভাগ স্থিতিশীল জীবনের পক্ষপাতী, যারা কিভাবে জীবনটা কাটানো উচিত তাই
তারা একটি সুপরিচিত আদর্শকে অনুসরণ করে। সেই জীবনযাত্রায় চকমাফিক আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলে গড়ে পিটে নেয় তার এবং যার সম্বন্ধে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতাও আছে। ইউজিনের বেলাও তাই হলো। গ্রামে এসে বসবাস করে তার ধারণা এবং লক্ষ্য হলো পুরনো দিনের জীবন প্রণালীকে আবার ফিরিয়ে আনা। তার বাবা তেমন সাংসারিক অভিজ্ঞ লোক ছিলেন না, তাই পিতামহের আমলের চালচলন পুনঃপ্রতিষ্ঠা করতে ইউজিন বদ্ধপরিকর হয়ে উঠল। এতে সমগ্র জমিদারিতে ক্ষেত খামার বাগান বাগিচা এমনকি বসত বাড়িতেও সর্বত্রই সে একটা চেষ্টা করতে লাগলো পিতামহের জীবনের ধারাটি ফিরিয়ে আনবার জন্য। অবশ্য বর্তমানের সঙ্গে খাপ খাইয়ে কিছুটা অদল বদল করতেই হলো, কিন্তু মোটামুটি সেই বিগত দিনের হালচাল অতীত জীবনের সুরটাকে ফিরিয়ে তোলাই হলো তার প্রধান কর্তব্য ও উদ্যম। শান্তি শৃঙ্খলা সুনিয়ম এবং সর্বসাধারণের সন্তোষ এগুলোই হলো বড় ব্যাপার, কিন্তু এভাবে বন্দোবস্ত করতে হলে চাই অশেষ ধৈর্য ও পরিশ্রম। সর্বপ্রথম কর্তব্য হলো নানা পাওনাদার এবং ব্যাংকের দেনাগুলো পরপর মিটিয়ে দেওয়া। সেই উদ্দেশ্যে আগে কতকগুলো জমি বিক্রি করা জরুরি হয়ে পড়ল এবং কতকগুলি পুরনো খত উসুল করিয়ে নেওয়া আর নতুন খতে সময়ের মেয়াদ বাড়িয়ে দেওয়া। তাছাড়া অর্থেরও প্রয়োজন। 400 বিঘে ফসলের জমি আর চিনির কারখানা সমেত ভালো সেমিওনব তালুকখানা বাঁচাতে হলে চাই কাজের সুবন্দোবস্ত। কিছু একটা জমি বিলি করে দেওয়া আর কিছু খাসের জমি রেখে জন মজুর লাগিয়ে ফসল বাড়ানো। এছাড়া রয়েছে প্রকাণ্ড বাগানখানা, সেটাকে ভালো মতো পরিষ্কার করে দেখাশোনা করে শিগগিরই তাতে ব্যবহারের উপযোগী করে তোলা। কিন্তু এসবের জন্য চাই অর্থ, প্রচুর পরিশ্রম, অনেক অনেক কাজ পড়ে রয়েছে সামনে। কিন্তু ইউজিনও পিছপা হবার লোক নয়। দেহে তার প্রচুর শক্তি, মনও কঠিন দৃঢ় সংকল্প। বয়স তার 26, মাথায় মাঝারি ডাটো চেহারা, 8-60 গড়ন, কুস্তি আর ব্যায়ামে পেশিগুলো পরিপুষ্ট, লোহার মতো শক্ত। চেহারা দেখলেই মনে হয় বলিষ্ঠ ব্যক্তি। রক্তকণিকায় জীবনী শক্তির অভাব নেই। মুখ থেকে ঘাড় পর্যন্ত প্রাণশক্তির শোণিত আভাস। দাঁতগুলো ঝকঝকে পরিষ্কার। চুল আর ঠোঁট মোটা নয়, অথচ বেশ নরম এবং কুঞ্চিত। তার দেহের একমাত্র ত্রুটি তার দৃষ্টিভঙ্গির ক্ষীণতা। অল্প বয়স থেকেই চশমা ব্যবহার করে চোখের স্বাভাবিক তেজ অনেকটা কমে গিয়েছে। এখন একটা ফ্যাশনে ছাড়া চলতেই পারে না। সর্বক্ষণ ফরকোলা ব্যবহার করার ফলে নাকের উপর বরাবরের মতো একটা দাগ বসে গিয়েছে। এই হলো মোটামুটি তার বাইরের চেহারা। আর অন্তরের চেহারা সম্বন্ধে এইটুকু বলা যায় যে তার সঙ্গে যতই মেলামেশা করা যায় ততই মানুষটাকে ভালো লাগে। ভেতরকার মানুষটির এইটি হলো বৈশিষ্ট্য। তার মা বরাবরই তাকে বেশি স্নেহ দিয়ে এসেছেন, আর সবাইকে যত না ভালোবেসেছেন তার চেয়ে বেশি ভালোবেসেছেন এই ছেলেকে। এখন স্বামীর মৃত্যুর পর তার অন্তরে সমস্ত স্নেহ প্রীতি এক জায়গায় জড়ো করে ঢেলে দেননি। শুধু তার সারা জীবনের অর্থ যেন এখানেই নিবদ্ধ করেছেন। শুধু যে মাই তাকে ভালোবাসেন তাই নয়, স্কুলের তারপর কলেজের সমস্ত বন্ধু সঙ্গীরাও তাকে পছন্দ করত। শুধু পছন্দ নয়, শ্রদ্ধা ও সম্ভ্রম করত। যারই সঙ্গে তার আলাপ পরিচয় হয়েছে তার উপরই একটা প্রভাব বিস্তার হয়েছে। তার মুখের কথাও অবিশ্বাস করা একরকম অসম্ভবই বললেই হয়। যার মুখে এমন সরলতার সতত ছাপ, বিশেষ করে যার চোখে এমন নির্মূল আকুণ্ঠ চাহনি, তার স্বভাবে কোনো শঠতা বা প্রতারণার আবার সন্দেহ করার ধারণার বাইরে। মোট কথা, ইউজিনের চরিত্রে একটা সুস্পষ্ট ব্যক্তিত্বের ছাপ ছিল, যেটি তাকে যাবতীয় সাংসারিক কাজে যথেষ্ট সাহায্য করেছে। যে উত্তমর্ণ একজনকে টাকা ধার দিতে অস্বীকার করেছে, ইউজিনকে সে বিশ্বাস না করে পারেনি। গ্রামের কোনো বৃদ্ধ অগ্রণী হোক, নরবিশ হোক, অথবা কোনো দরিদ্র কৃষকই হোক, ইউজিনের সঙ্গে কোনো প্রবঞ্চনার কথা কল্পনাও করতে পারত না। অন্য কারোর সঙ্গে কুট চাল বা ধূর্ত মতলব তারা ফাঁদতে পারে, কিন্তু এমন একজন খোলামেলা চমৎকার সরল হৃদয়ের লোকের আন্তরিক সংস্পর্শে এসে সে চিন্তা তারা ভুলে যেতে বাধ্য। মে মাসের শেষ। শহরে থাকতে ইউজিন চেষ্টা চরিত্র
করে খালি জমিগুলো বন্ধকি ছাড়িয়ে নেবার ব্যবস্থা করেছিল, যাতে সেগুলো কোনো কারবারি লোককে বিক্রি করা যায়। সেই ব্যবসায়ী ভদ্রলোকের কাছ থেকে ইউজিন কিছু টাকা কর্য করল, কেননা যে জোত জমার কাজে রসদের দরকার। চাষের জন্য চাই হালের বলদ, গরুর গাড়ি আর ঘোড়া। তাছাড়া ক্ষেত খামারের ফসল মজুত করার জন্য চাই গোলাবাড়ি, এবং তার জন্য টাকার প্রয়োজন তো আছেই। ইউজিন বন্দোবস্ত করে নিল একরকম। বড় বড় কাঠের গাড়ি করে চালান আসতে লাগলো। ছুতরেরও কাজ আরম্ভ হলো, আর 70-80 খানা গাড়ি ভর্তি জমির প্রচুর সার এলো। তবু এই সব কাজকর্ম শুরু হওয়ার মধ্যেও কেমন একটা অনিশ্চয়তার ভাব রয়েছে, যেন সব কিছুই সুতার আগায় ঝুলছে। এইসব কাজকর্ম ও চিন্তার যখন ইউজিন অত্যন্ত জড়িত ও ব্যস্ত, সেই সময় অস্বস্তিকর অনুভূতি তার মনের মধ্যে জাগতে লাগলো। ব্যাপারটা তেমন গুরুতর না হলেও নিতান্ত উড়িয়ে দেওয়া চলে না। একই সময় রীতিমতোই বিশ্রী লাগে। বয়সে যখন কাছা ছিল, ইউজিন জীবন 8-10 জনের যুবকের মতোই চলছিল। অর্থাৎ স্বাস্থ্যবান যুবকেরা সাধারণভাবে জীবনকে নিয়ন্ত্রণে করে থাকে যেভাবে, ইউজিনও সেইভাবে স্বাস্থ্য রক্ষার খাতিরে চালিয়ে এসেছে। নানা ধরনের স্ত্রী লোকের সঙ্গে ইতিপূর্বে তার যৌন সম্পর্ক ঘটেছে। ইউজিন উচ্ছৃঙ্খল বা কামুক প্রকৃতির লোক নয়, কিন্তু তাই বলে সাধু সন্ন্যাসীর মতো জিতেন্দ্রীয় পুরুষও নয়। স্ত্রী লোকের প্রতি তার যে আকর্ষণ, অর্থাৎ যে কারণে ইউজিন মেয়েদের প্রতি ঝুঁকেছে, সেটা একান্তই জৈব আকর্ষণ। স্বাস্থ্য রক্ষার খাতিরে আর তার নিজের ধারণা, মনটাকে খোলা ও পরিষ্কার রাখতে হলে স্ত্রী লোকের দৈহিক সম্পর্ক অপরিহার্য পুরুষের পক্ষে। বয়স যখন তার 16, তখন থেকে তার যৌন জীবনের শুরু। এতদিন চলেছে বেশ সন্তোষভাবেই। বিশেষ কোনো গোলমালে পড়তে হয়নি দৈহিক প্রয়োজনের তাগিদে। কোনো দিনই সে ইন্দ্রিয়ভোগের দাস হয়নি। দেহের ও মনের লাগাম বেশ কড়া হাতেই ধরতে জানে। তাই একদিনের জন্য সে বিব্রত বোধ করেনি। এ যাবৎ কোনো কুৎসিত রোগ তার দেহকে আশ্রয় করতে পারেনি। ব্যভিচার প্রবৃত্তির শক্ত হাতে দমন করে রাখার ফলে কোনো স্ত্রী লোক তাকে খেলার পুতুল হিসাবে ব্যবহার করতেও সাহায্য করেনি। অন্ধ মোহে আচ্ছন্ন হওয়ার মতো পুরুষ সে নয়। প্রথম জীবনে পিটার্সবুর্গে একটি মেয়ে ছিল তার রক্ষিতা। সেলাইয়ের ব্যবসা ছিল তার। কিন্তু দেখা গেল আদুরে ও নাটুকে ভাবটা ক্রমশই বেড়ে চলছে। ইউজিনের ধাতে এইসব পোষালো না। ঘাড়ে চড়ে বসবার আগে ইউজিন তাকে সযত্নে ঝেড়ে ফেলে অন্য ব্যবস্থা করে নিল। ব্যক্তিগত জীবনের এই পর্যায়টি মোটামুটি বেশ মসৃণভাবেই গড়িয়ে এসেছে। এ যাবৎ তা নিয়ে ইউজিনকে বিশেষ কোনো বেগ পেতে হয়নি। কিন্তু আজ প্রায় 2 মাস হতে চলল ইউজিন মফস্বলে এসে বাস করছে। এই সম্বন্ধে কি যে করা যায় সে বিষয়ে এখনো কিছু ঠিক করে উঠতে পারেনি। অবস্থান্তরে তাকে অনেক কাজ করতে হয়, দেহ উপবাসী নিরুদ্ধ রাখতে হয়েছে। কিন্তু ইতিমধ্যে বাধ্যতামূলক আত্মদমনের ফলে শরীর ও মনের উপরে টান পড়তে শুরু হয়েছে। তাহলে কি করা যায়? শেষ পর্যন্ত কি তা দেহের ক্ষুণ্ণবৃত্তির উদ্দেশ্যে শহরেই ছুটতে হবে? তাই যদি যেতেই হয়, কোথায়, কেমন করে সম্ভব হবে, এইসব চিন্তাই গত কয়দিন ধরে ইভানেসকে উত্তপ্ত ও বিব্রত করে তুলেছে। ইউজিনের বিশ্বাস এবং ধারণা যে শরীরের ধর্মকে বহুদিন দাবিয়ে রাখা চলে না, এবং তা নিজের ক্ষেত্রে সে প্রয়োজনের তাগিদ অনুভব করেছে। তাহলে বর্তমান অবস্থায় সে প্রয়োজনের খাতিরেই তাকে কিছু একটা ব্যবস্থা করতে হয়। কিন্তু ইউজিনের এও মনে হলো যে সে এখন তো আর স্বাধীন নয়। কাজের ও দায়িত্বের চারদিকের বাঁধনে তাকে শক্তভাবেই বেঁধে ফেলেছে। তাই আপনার অজ্ঞাতার সারেই আশেপাশের প্রতিটি যুবতী নারী পিছু পিছু তার স্বাধীন দৃষ্টি ঘুরতে লাগলো। নিজের গ্রামে বসে কোনো নিন্দনীয় ব্যাপার বা কেলেঙ্কারি করার পক্ষে নয় ইউজিন। এখানকার বিবাহিতা কিংবা কুমারী মেয়ের সঙ্গে অবৈধ সম্বন্ধ স্থাপন করা ইউজিনের মনোভূত নয়। লোকমুখে সে শুনেছে এই সমস্ত ব্যাপারে তার পিতামহের অন্য প্রকৃতির লোক ছিলেন। তাদের সাময়িকভাবে অন্য জমিদার বা অভিজাত বংশীয় লোকদের মতো ছিলেন না তারা। স্থানীয় কোনো স্ত্রীর লোক বা কৃষকদের মেয়েদের সঙ্গে কোনো প্রকারের সংস্রবে আসেননি। তাই ইউজিনও স্থির করেছিল সেও নিজ গ্রামে বসে এই রকম ব্যাপারে জড়িত হতে পারবে না। কিন্তু যত দিন যায় দেহের দাবি বাড়তে থাকে।
তখন ইউজিন ভেবে দেখল কাছাকাছি কোনো শহরে এই ধরনের ব্যাপারে জানাজানি হয়ে পড়লে বিপদের আশঙ্কা বেশি। ভূমি দাস প্রথা উঠে গিয়েছে, মুখ বুজে সহ্য করাবার পাত্র আজকাল নেই কেউ। তার চেয়ে এখানে গ্রামেই ভালো। ইউজিন অনেক ভেবে স্থির করলো, হ্যাঁ ঠিক, গ্রামের বাইরে অজানা জায়গায় জড়িয়ে পড়া মোটেই যুক্তিসঙ্গত নয়। তবে এটা অবশ্য দেখতে হবে কেউ যেন না জেনে ফেলে, কারণ ব্যাপারটা জানাজানি হয়ে গেলে অসম্ভ্রমের সীমা থাকবে না। ইউজিন এই ভেবে মনকে বোঝালো যে বর্তমানে তার এই ধরনের চেষ্টা মোটেই অন্যায় নয়, কেননা সে তো কাম প্রবৃত্তির দাস হয়ে ইন্দ্রিয় সুখ চরিতার্থ করতে চাচ্ছে না। যা কিছু করতে চাচ্ছে সেটা শাস্ত্রেরই খাতিরে নিছক শরীর ধর্ম পালনের জন্য। সংকল্প স্থির হবার সঙ্গে সঙ্গেই কিন্তু ইউজিন যেন আরও বেশি চঞ্চল আর অস্থির হয়ে উঠল। যখনই সে গ্রামের বয়োবৃদ্ধ বা মোড়লের সঙ্গে অথবা চাষি মজুর ছুতরের সঙ্গে কোনো কথাবার্তা বলতো, তখনই ঘুরে ফিরে সে একই কথা এসে পৌঁছতো, অর্থাৎ স্ত্রী লোকের প্রসঙ্গ। আর স্ত্রী লোকের কথা একবার উঠলে সেই প্রসঙ্গ আর থামতেই চাইতো না। এখন থেকে গ্রামের মেয়েদের উপর নজরটা আরও বেশি করে প্রখর হয়ে উঠল। চাহনিটা হলো আরও তীক্ষ্ণতর। মনে মনে কোনো একটা বিষয়ের নিষ্পত্তি করা এক, আর তাকে কাজে পরিণত করা আর এক জিনিস। শুধু কি করলে হবে? কাজের অগ্রসর হওয়া চাই, কিন্তু সেখানেই বাদে মুশকিল। কোনো স্ত্রী লোকের কাছে কি এমন একটি প্রস্তাব সে নিজে গিয়ে রাখা সম্ভব? অসম্ভব। তার কাছে কোথায়? না, এই কাজে কোনো লোকের মধ্যস্থতায় সারতে হবে। কিন্তু সে তৃতীয় ব্যক্তিটি কে হবে যাকে সে এই কথা খুলে বলা যায়? একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে বড়ই ক্লান্ত হয়ে পড়ল ইউজিন। তৃষ্ণার্ত হয়ে জলের সন্ধানে জঙ্গলমহলের চৌকিদারের কুটিরে এসে পৌঁছালো। চৌকিদার পুরনো পরিচিত লোক, তার বাবার সঙ্গী শিকারী। সাবেক আমলের বহুবার শিকারের খোঁজে সেই ইউজিনের বাবার সঙ্গে ঘুরেছে, বন তাড়িয়ে বেরিয়েছে। আজ ওর সঙ্গে বসে বসে ইউজিন অনেকক্ষণ গল্প করল। এই সরল বনপ্রহরীর কথায় শোনালে তাকে শিকারের উত্তেজনা আর স্ফূর্তি এবং তাদের আমোদের কত কাহিনী। বসে বসে গল্প শুনতে শুনতে ইউজিনের মাথায় হঠাৎ একটা চিন্তা খেলো, আচ্ছা, ছোট্ট ঘরে কিংবা বনের মধ্যে নিভৃতে সে ব্যবস্থা করলে কেমন হয়? কিন্তু কিভাবে সে বন্দোবস্ত করা যায় তার হদিশ পায় না ইউজিন। বুড়ো দানিয়েল কি রাজি হবে ভার নিতে? হয়তো তার এই প্রস্তাব শুনে আশ্চর্য হতভম্ব হয়ে যাবে। আর ইউজিন নিজে কথাটা পেরে শেষকালে যদি প্রত্যাখ্যান জোটে কপালে, তাহলে লজ্জার আর সীমা থাকবে না। কিংবা এমনও হতে পারে বুড়ো চট করে সহজেই রাজি হয়ে যেতে পারে। বুড়ো দানিয়েল অনেকটা আপন মনে উৎসাহিতের সাথে গল্প করে যাচ্ছে, আর ইউজিন খানিকটা অন্যমনস্কভাবে শুনে যাচ্ছে। দানিয়েল বলছিল, একবার সত্যি শিকারে ক্লান্ত হয়ে আমরা দূরেই বসেছিলাম বিশ্রামের জন্য। গ্রামের পাদ্রি গিন্নির মেঠো ঘরখানায় আশ্রয় নেই। ওইখানে পিওদর জাখারিস প্রিয়ানিস্কবের একটি মেয়ে মানুষ জোগাড় করে আনি। ইউজিন মনে মনে, এবার ঠিক হয়েছে। দানিয়েল কি যেন একটু ভেবে বলল, আপনার স্বর্গীয় পিতা ঠাকুর কিন্তু উঁচু দরের লোক ছিলেন, এইসব ছ্যাবলামির তিনি কখনো নামতেন না। এর কাছে দেখছি সুবিধা হবে না। ইউজিন মনে মনে চিন্তিতভাবে বলল। তবু পরখ করবার জন্য জিজ্ঞেস করলো, আচ্ছা, এসব কুৎসিত ব্যাপারে তুমি নিজেকে জড়ালে কেমন করে? কেন, এর মধ্যে খারাপটা কি হলো? মেয়েটি আনন্দের সঙ্গে রাজি হয়ে গিয়েছিল, আর ফিওদর জাখারিস তিনিও খুব খুশি এবং তৃপ্ত হয়েছিলেন। মাঝখান থেকে আমি 1 রুবল বকশিস পেলুম। তাছাড়া পিওদরের কি দোষ বলুন? চটপটে স্ফূর্তিবাজ লোক, একটু আধটু টানেও। এইবার কথাটা পেরে পারতে পারে ইউজিন আশ্বস্ত হয়ে ভাবল, এবং সঙ্গে সঙ্গে প্রসঙ্গটা রাখা। ইউজিন বুঝতে পারে কথাগুলো বলতেই সেই লজ্জায় আর সংকোচে লাল হয়ে উঠেছে। দানিয়েল শুধু একটু হাসে। ইউজিন আবার বলে, আমি তো সাধু সন্ন্যাসী নই, তাছাড়া আগের অভ্যেস। ইউজিন মনে মনে ভাবে, কেন বোকার মতন কথা বলছে এসব। কিন্তু দানিয়েল তাকে মৌন সম্মতি দেখে আশ্বস্ত বোধ করে। আচ্ছা মানুষ তো আপনি, দানিয়েল বলে ওঠে, আমাকে আগে বললেই হয়, তাহলে এতদিন একটা ব্যবস্থা করে ফেলা যেত। সে যাই হোক, কাকে চাই শুধু আমাকে জানিয়ে দেবেন। ও, তাতে বেশি কিছু আসে যায় না। আমার কাছে সবাই সমান, অবশ্য কানা কুৎসিত না হলেই হয়, এ রোগটোক যেন না থাকে। নিশ্চয়ই, তা তো বটেই। আচ্ছা দেখি,
দানিয়েল নীরবে একটু চিন্তা করলো। তারপর, ওহো, ঠিক হয়েছে, এইবার মনে পড়েছে, বেশ খাসা জিনিস। ইউজিন ইতিমধ্যে আবার লজ্জায় আরক্ত হয়ে উঠেছে। এমন সরস মেয়ে এই অঞ্চলে মেলা দুষ্কর। দানিয়েল ফিসফিস করে বলল, জানেন, গেল বছর ওর বিয়ে হয়েছে, আর স্বামীটাও এমন। এখনো পর্যন্ত ছেলেপুলে হলো না। ভেবে দেখুন ওর দাম কত। অবশ্য সে যা চায় তার কাছে। অপ্রস্তুত হয়ে লজ্জায় ভ্রুকুঞ্চিত হয়ে ওঠে ইউজিন। পরে, না না, ওসবের দরকার নেই। আমি চাই না। মানে, বরং এমন যদি কেউ থাকে যার শরীরে কোনো রোগবালাই নেই, সেখানে হাঙ্গামা হুজুৎ পোহাতে হবে না। মনে করো এমন কোনো স্ত্রী লোক যার স্বামী বিদেশে থাকে কিংবা সৈন্যদলে কাজ করে বা অমন কিছু। মোট কথা, ওই নিয়ে কোনো হইচই আমি পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আগেই সেটা ঠাউরে ছিল। ওই স্টিফানিটাকেই তাহলে ডেকে আনবো শেষ পর্যন্ত আপনার কাছে। ওর স্বামী থাকে সদরে, আর্মির লোকের মতোই, বড় একটা বাড়ি আসে না। আর চমৎকার মেয়ে স্পিনাডিটা, পরিষ্কার পরিচ্ছন্ন, নীরব, ভারী চিমচাম, মনে ধরবে আপনার। আমি বলে দিলুম, দেখবেন আপনি, আপনার তৃপ্তিও হবে। এই তো সেদিন বলেছিলুম ওকে, একটু আটটু বেরোও না কেন, নিজেকে অত গুটিয়ে রাখলে কি চলে? কিন্তু ও কি বলে জানেন? তাহলে কখন, কবে? ইউজিন কথাবার্তা সংক্ষিপ্ত করে আনে। কালই। আপনি যদি বলেন, মনে করেন যদি আপনার মর্জি হয়। আমি তো ওই পথেই যাচ্ছি তামাক কিনতে। যাবার সময় একবার ডাক দেখবনি, এখানে আসব। ধরুন কাল দুপুরে খাওয়া দাওয়া সেরে, নয়তো রান্নাঘরের পেছনে ছোট্ট বাগানটায়, যেখানে স্নানের ঘরটা দেখা যাচ্ছে, ওইখানেও থাকতে পারি। যা বলেন আপনি। দুপুর বেলাই ভালো, কেউ থাকে না তখন এদিকটায়। খাওয়া দাওয়ার পর সবেই একটু গড়ান দেয়, ঘুমিয়ে পড়ে, বেশ সময়টা নিরিবিলি। আচ্ছা, ওই কথাই রইল তাহলে। ঘোড়ায় চড়ে বাড়ি ফেলল ইউজিন। তার মন অত্যন্ত উদ্বিগ্ন, প্রবল একটা উত্তেজনায় অস্থির ও চঞ্চল। সে ভাবতে লাগলো, আচ্ছা, এরপর কি দাঁড়াবে? চাষার ঘরের মেয়ে কেমনতর হবে কে জানে। ধরো দেখতে যদি অত্যন্ত বিশ্রী হয়, কুৎসিত, স্পর্শের অযোগ্য, তাহলে? না না, তা হতেই পারে না। দেখতে শুনতে তো ভালোই, দানিয়েল বলল। রাস্তায় আসতে আসতে আশেপাশের কয়েকটা দারিদ্র কৃষকের মেয়েকে বিশেষভাবেই লক্ষ্য করল ইউজিন। আর আশ্বস্ত করে আপন মনকে উত্তেজিত করল। তবু আবার মনে সন্দেহ দ্বিধায় দুলে উঠে। কিন্তু তাকে কি বলবে, কি করবে বা কি? সারাটা দিন এরকম অস্থিরভাবে কাটালো ইউজিন, কিছুতেই যেন আত্মস্থ করতে পারল না। পরের দিন দুপুরবেলায় সে গেল জঙ্গলের ছোট্ট কুঁড়ে ঘরে। দানিয়েল দাঁড়িয়েছিল প্রতীক্ষায় দরজার ঠিক সামনেই। চোকাচুকি হতেই নীরব অর্থপূর্ণ চাউনিতে সে মাথা নেড়ে বনের দিকে ইঙ্গিত করল। একটা গরম স্রোত হঠাৎ গিয়ে ধাক্কা লাগলো ইউজিনের হৃৎপিণ্ডে। আকস্মিক আলোড়নটা বেশ সচেতনভাবেই সামনে নিল ইউজিন। তারপর ধীরে ধীরে এগিয়ে চলল রান্নাঘরের পেছনে ছোট্ট বাগানটার দিকে। নির্জন বাগান, কেউ কোথাও নেই। সেখান থেকে স্নানের ঘরে গেল, সেখানেও কারুর পাত্তা নেই। কাউকে না পেয়ে ঘরে ঢুকে পড়ল ইউজিন। আশেপাশে উঁকি মেরে দেখলো কেউ আছে কিনা। ঘর খালি। আবার বেরিয়ে এলো এদিক ওদিক তাকিয়ে। তারপর হঠাৎ কানে ভেসে এলো মট করে একটা ছোট গাছের ঢাল ভাঙার শব্দ। শব্দটা লক্ষ্য করে চারদিকে দৃষ্টি ঘোরাতেই নজর পড়ল, দাঁড়িয়ে আছে মেয়েটি। দাঁড়িয়ে আছে একটু দূরেই, ঝোপের মধ্যে, ছোট্ট খাটটার ওপারে। খাটটা পার হয়ে যেন ছুটেই চলল ইউজিন। জায়গাটা কাঁটা গাছে ভর্তি। ইউজিন লক্ষ্য করেনি। যেতে যেতে কাঁটাগুলো তার পায়ে ফুটতে লাগলো। মাঝপথে নাক থেকে খসে পড়ল প্যাশনে চশমাটা। তবু ঢালু জায়গাটার গা বেয়ে অনিশ্চিত পদে ছুটে চললেই এরকম, যতক্ষণ না ওই উঁচু ঝোপটার কাছে পৌঁছানো যায়। পরনে মেটে লাল রঙের স্কার্ট, তার উপর দবদবে সাদা চিকন কাজ করা একটা অ্যাপ্রন বাঁধা কোমরের সঙ্গে। মাথায় টকটকে লাল একখানা রেশমি রুমাল। দাঁড়িয়ে আছে মেয়েটি, খালি পায়ে, তাজা সরস বিন্ত যেন। আট-ষাট গরম সুটাম দেহশ্রী নিয়ে একটি সতেজ ফুটন্ত দেহবল্লরী মুখে লাজ, নম্র স্মিত হাসির রেখা। প্রথমেই সে কথাই বললে, ওদার দিয়ে একটা পথ আছে, ঘুরে এসেছেন এইখানে, ওই পথ দিয়ে এলেই পারতেন। তারপর একটু থেমে বলল, আমি কিন্তু আগেই
এসেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ইউজিনের মুখে কোনো কথা বেরোলো না। ধীর স্থির পায়ে একটু একটু করে এগিয়ে গেল শুধু। তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নিল একবার, এরপর গায়ের উপর রাখলো নিজের হাত। প্রায় মিনিট 15 বা 20 পার হলে ছাড়াছাড়ি। এদিক ওদিক নজর করে খুঁজতেই পাওয়া গেল প্যাশনের চশমাটা। পুড়িয়ে নিল ইউজিন, চলল দানিয়েলের সন্ধানে। দেওয়ামতি দানিয়েল হুজুরের আশ মিটেছে তো? জবাব এড়িয়ে ইউজিন হাতে গুজে দিল একটা রুবল। তারপর ফিরতি মুখে বাড়ি। হ্যাঁ, যথেষ্ট তৃপ্ত হয়েছে ইউজিন। কেবল প্রথমটায় গভীর একটা লজ্জাবোধ তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। তারপর আড়ষ্ট ভাবটা কেটে গেল। এখন আর গ্লানিবোধ হচ্ছে না। ব্যাপারটা বেশ সহজেই নিষ্পন্নভাবেই কেটে গেল। তার ছাড়া কোনো হাঙ্গামা পোহাতে হয়নি তাকে। আর সবচেয়ে যেটা নিশ্চিত আরামের কথা এই হলো, বর্তমানে ইউজিনকে বেশ সুস্থ বোধ হচ্ছে। আর মেয়েটি, তার সম্বন্ধে বিশেষ কিছু ভাবতে হয়নি ইউজিনকে। ভালো করে তার অবয়বগুলো খুঁটিয়ে দেখবার মতো অবকাশ বা মনের অবস্থা ছিল না ইউজিনের। কেবল এইটুকু জেনে সে তৃপ্ত হয়েছে যে মেয়েটির শরীর নিরোগ, সতেজ আর পরিচ্ছন্ন। দেখতে কিছু খারাপ নয়, যাতে মনের ইচ্ছাশক্তি গুটিয়ে যায়। বেশ সরল প্রকৃতির মানুষ এবং অন্তত কোনো ছলাকলাও ধারে না। কার বউ কে জানে? আপন মনেই শুধায় ইউজিন। ওহো, পেশনিকবের বউ। দানিয়েল তো তাই বলেছিল। কিন্তু কোন পেশনিকব? ও নামে তো 2 ঘর আছে এই গায়ে। হয়তো বুড়ো মাইকেলের ছেলের বউ হবে। হ্যাঁ তাই, বুড়োর ছেলে তো মস্কো শহরেই থাকে। কোনো এক সময় দানিয়েলের কাছে পুরো খবর নিতে হবে। মফস্বলে পল্লী জীবনের যেটা এতদিন ধরে ছিল সবচেয়ে বড় অন্তরায় এবং অসুবিধা, অর্থাৎ বাধ্য হয়ে জোর করা আত্মসংযমের অভ্যাস, সেটার প্রয়োজন আর রইল না। ইউজিনের চিত্তে এখন আর কোনো উদ্বেগ নেই। মনের ধৈর্য এবং স্বাধীন চিন্তায় এখন আর কোনো ব্যাঘাতই ঘটছে না। সহজ সুস্থভাবে এখন আবার নিজের সমস্ত কাজকর্মে মন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে, যে বৈষয়িক ব্যাপারে ইউজিন স্বেচ্ছায় নিজেকে জড়িত করেছে এবং তার আনুষঙ্গিক দায়িত্ব গ্রহণ করেছে, সেটা মোটেই সহজ নয়, রীতিমতো কঠিন কাজ। কখনো মনে হতো ইউজিনের শেষ পর্যন্ত এই কাজ তার পক্ষে সম্ভবপর হয়ে উঠবে না। হয়তো অবশেষে তাকে তালুকটি বিক্রি করে ফেলতে হবে। তাহলে তো আর এতদিনের অক্লান্ত পরিশ্রম পণ্ড হয়ে দাঁড়াবে। তখন দাঁড়ালো এই যে সে কৃতকার্য হতে পারল না। সে গুরুভার ভবিষ্যতের আশায় একদিন আপন হাতে সে তুলেছিল, যে গুরুভার তাতে সমাপ্তির ছেদ টানবার মতো সামর্থ্য তার আর নেই। ভবিষ্যতে এই চিন্তাই তাকে বেশি উদ্বিগ্ন করে তুলল। একটা গোলমালের জের মিটতে না মিটতেই আরেকটা গোলমালের সূত্রপাত শুরু হয়। নতুন দুশ্চিন্তা, অভাবিতের আকস্মিক আবির্ভাব। জমি জমা সংক্রান্ত ব্যাপারে লিপ্ত হওয়ার পর থেকে একটা না একটা দুর্ঘটনা লেগেই আছে। পিতার দেনার ভার একটির পর আর একটি হুড়মুড় করে এসে পড়ছে তার ঘাড়ে। যে সমস্ত ঋণের কথা সে জানতই না, কল্পনাও করেনি, সে স্পষ্টই বুঝতে পারল তার বাবা ডাইনে বাঁয়ে সব জায়গায় ধার করেছিল। মে মাস তখন দেনা পাওনার সম্বন্ধে একটা বোঝাপড়া হয়ে গিয়েছিল। ইউজিন ভেবেছিল এবং আশাও করেছিল জমিদারের খুঁটিনাটি তার নখদর্পণে এসে পড়েছে। কিন্তু হঠাৎ গ্রীষ্মের মাঝামাঝি এসে একখানা চিঠি তার হস্তগত হলো। তা থেকে বোঝা গেল ইসিপোভা নামে এক বিধবার কাছ থেকে বাবার 12,000 রুবল পরিমাণের এক দেনা এখনো বাকি রয়ে গেছে, মেটানো হয়নি। অবশ্য এ দেনার প্রমাণ হিসেবে কোনো হাতছিটি ছিল না, ছিল একখানা সাধারণ রসিদ মাত্র, যেটা ইউজিনের উকিল মহাশয় বললেন অনায়াসেই অস্বীকার করা যেতে পারে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে রসিদখানাকে যে অগ্রাহ্য করে উড়িয়ে দেওয়া যায়, মাত্র এই কারণেই পিতৃকৃত ঋণকে অস্বীকার করবার মতো বুদ্ধি বা প্রবৃত্তি ইউজিনের মাথায় এলো না। কেবল একটা জিনিস সে নিশ্চিত করতে জানতে চায়, এ দেনা তার বাবা সত্যি করে গেছেন কিনা। একদিন যথানিয়মে খাবারের টেবিলে বসে সে তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, এই কালেরিয়া ইসিপোভা নামের স্ত্রীলোকটি কে? ইসিপোভা? তোমার ঠাকুরদা তাকে মানুষ করেছিল। কেন বলো তো? ইউজিন চিঠির সব কথা খুলে বলল তার মাকে। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি এই ভেবে, এই টাকা আবার চাইতে আর একটু লজ্জাবোধ হলো না? তোমার বাবা তো আর এর জন্য অনেক কিছু করে গেছেন।
কিন্তু আমি জানতে চাই যে মা, এই টাকা কি সত্যি তার কাছে আমরা ধারি? তা সে সঠিক কি করে বলি? তবে একে ঋণ বলা যায় না। তোমার বাবার ছিল দয়ার শরীর, বুঝলুম, কিন্তু প্রশ্ন হচ্ছে বাবা কি এটাকে ধার মনে করেছিল? তা আমি বলতে পারি না, মানে জানি না। খালি এটুকু জানি আর বুঝতে পারি যে ও দেনাটা বাদ দিলেও অমনি তোমার পক্ষে চালানো খুব কষ্টকর ব্যাপার। ইউজিন বেশ বুঝতে পারল যে মেরি পাভলোভনা এ কি বললেন বা কি বলবেন বুঝে উঠতে পারছেন না, তাই ছেলের মনোভাব আঁচ করে কথা বলছেন। ছেলে জবাব দিল, তুমি যেটুকু বললে মা, তা থেকে অন্তত এটা বোঝা যায় যে টাকাটা শোধ করতেই হবে। কালই যাব ওখানে, কথা বলে দেখব একবার দেনাটাকে একটু কিছুদিন স্থগিত করে রাখা যায় কিনা। তোমার অদৃষ্ট, তুমি যা বলছো ও করতে চাইছো, আমার মনে হয় সেটাই ভালো। আর তাকে জানিয়ে দিও, সবুর তাকে করতেই হবে। মেরি পাভলোভনা তাই এটুকু বলেই ক্ষান্ত হলেন। মনে একটি অসীম শান্তি। ছেলে যে বিবেক বুদ্ধিতে এই সিদ্ধান্ত করেছে তাতে তার যথেষ্ট গর্ববোধ হচ্ছে। ইউজিন বর্তমানে সাংসারিক অবস্থা সত্যি উভয় সংকটে ফেলেছে। আরও মুশকিল হয়েছে যে মা রয়ে গেছেন তার সঙ্গে। তিনি ঠিক অনুমান করতে পারছেন না ছেলের দুরবস্থা। সারা জীবন কাটিয়েছেন এইভাবে, আরাম স্বাচ্ছন্দ্যে এবং বিলাসের আবহাওয়া অভ্যস্ত জীবন গড়ে তুলেছে তার স্বতন্ত্র মন আর দৃষ্টি। তাই তিনি ধরতেই পারেন না যে ছেলে কি গুরুতর সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আছে। তার মাথাতে ঢোকেই না কোনো বিপদ, কোনো বিপর্যয়ের পূর্বাভাস। যদি এমন কোনো দিন আসে, আজই হোক বা কালই হোক, যখন অবস্থার ফেরে সংসারে আশ্রয় বলে আর কিছু থাকবে না, মাথা গোঁজবার ঠাঁইটুকু মিলবে না, তখন ভিটেমাটি সব কিছু বিক্রি করে ছেলেকে চলে যেতে হবে। আর ইউজিনের নিজের রোজগার আর মাইনে, তা বড়জোর বছরে 1002 রুবল, এর উপর নির্ভর করে ছেলের আশ্রয়ে তিনি বাকি জীবন কাটাতে হবে, এইসব কথা তাকে একটু চিন্তিত বা উদ্বিগ্ন করে না। এই নিশ্চিত সংকট থেকে উদ্ধার পেতে হলে একমাত্র উপায় হলো কঠিন শৃঙ্খলা, সব কিছুর খরচ কমানো ও বাঁচিয়ে চলা। এই সহজ বাস্তব সত্যটি তিনি কখনোই বোঝেন না। তাই তিনি ধারণাই করতে পারেন না ইউজিন কেন আজকাল এত হুঁশিয়ার হয়ে উঠেছে, কেন সে সমস্ত ব্যাপারে মালি, চাকর, সহিসদের মাইনে, এমনকি খাই খরচ প্রভৃতি সামান্য খুঁটিনাটি বিষয়েও সতর্ক করে চলছে। তাছাড়া 5 জন বিধবার মতো স্বর্গত স্বামীর সম্বন্ধে তার অগাধ ভক্তি ও বিশ্বাস। যদিও পতির জীবদ্দশায় স্ত্রীর এতখানি নিষ্ঠা দেখা যায়নি, তবুও বৈধব্যের সেই মনোভাব এখন সম্পূর্ণ রূপান্তরিত হয়েছে। তাই স্বামী যা যা করে গেছেন সেই বিধি ব্যবস্থা চালু করে রেখেছেন। তা ভুলে বা অন্যায় হওয়া স্বাভাবিক, কিংবা কোনো রদবদল হওয়া যেতে পারে, এই ব্যাপারে তিনি মনে স্থানও দিতে পারেন না। অনেক ভেবে কষ্ট করে সংসার চালায় ইউজিন। মাত্র 2 জন কোচম্যান ও সহিস দিয়ে আস্তাবল পরিষ্কার, আর 2 জন মালির সাহায্যে বাগানবাড়ি ও জমি সংলগ্ন বাগিচাগুলো পরিষ্কার রাখা সত্যিই দুরূহ ব্যাপার। মেরি পাভলোভনা কিন্তু সত্যি সরল বিশ্বাস করেন যে তিনি আদর্শ জননী। ছেলের মুখ চেয়ে অনেকখানি আত্মত্যাগ করেছেন। বুড়ো পাচক যা রেঁধে দেয় তিনি অম্লান বদনে মুখে তুলছেন। বাগানটা ভালোমতো পরিষ্কার হয় না, সরু পথগুলো আগাছায় ভরে গেছে, বাড়িতে একটাও খানসামা নেই, মাত্র একজন বালকভৃত্য। এদের সম্ভ্রম রক্ষা করা দায়। তবু এত অসুবিধা সত্ত্বেও তিনি কোনো নালিশ জানান না। নানা অসুবিধার মধ্যে বাস করেও ছেলেকে কোনো অভিযোগ না করে তিনি মায়ের যথা কর্তব্য পালন করছেন। তাই নতুন এই দেনার খবর পাওয়া গেল যখন, ইউজিন দেখল সর্বনাশ। তার সব কিছু আশা ভরসা পরিকল্পনা সব বাতিল হবার জোগাড়, ও দেনা মিটিয়ে সমস্ত গুছিয়ে মাথা তুলে দাঁড়াতে সমর্থ এবং অবকাশ মিলবে কিনা সন্দেহ। মেরি পাভলোভনা কিন্তু অতশত বুঝলেন না। তিনি এটাকে নিলেন এক অপ্রত্যাশিত ঘটনা হিসেবে, যে ঘটনার মধ্য দিয়ে ইউজিনের সৎ চরিত্র এবং আন্তরিক মহত্বের পরিচয় পাওয়া গেল। আর বেশি কিছু নয়। তাছাড়া ছেলের সাংসারিক অবস্থা সম্বন্ধে মায়ের মনে কোনো দুশ্চিন্তার বালাই নেই। তিনি ভাবছেন আর মনে মনে দৃঢ় বিশ্বাস পোষণ করছেন যে ইউজিনের বিয়ে হবেই একটা মস্ত সার্থক ব্যাপার। সেই বিয়েতে ঘুরে আসবে অনেক ধন-দৌলত, আসবে প্রতিষ্ঠা। তখন সব ঠিক হয়ে যাবে। এমন 10-12 ঘর ভদ্র পরিবারের তার পরিচয় আছে।
যারা এই বংশে মেয়ে বিয়ে দেওয়া সৌভাগ্য মনে করবে। তাই দেরি না করে যথাসম্ভব তাড়াতাড়ি ইউজিনের বিয়েটা চুকিয়ে ফেলা ভালো, মেরি পাভলভনা ভাবতে থাকেন। ইউজিন নিজেও ভাবে, তবে মা যেমন করে ভাবেন দেখেন বিষয় ব্যাপারটা তেমন করে কখনোই নয়। বিবাহ জিনিসটাকে সাংসারিক সুবিধা ও সচ্ছলতার কৌশল বা উপায় হিসেবে গ্রহণ করতে বাদে তার রুচি ও বিবেকে। বিয়ের সাহায্যে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়া, অর্থাৎ বর্তমান উন্নতির ব্যবস্থা করে নেওয়া, এই কথা ভাবতেও তার ঘৃণায় মন সংকুচিত হয়ে আসে। ইউজিনের মনোভাব, অভিপ্রায় আর কামনা হলো কাউকে ভালোবেসে সম্মানজনক প্রস্তাবে বিয়ে করা। যেসব মেয়ের সঙ্গে তার পূর্বেই আলাপ ছিল কিংবা যাদের সঙ্গে সাক্ষাৎ ও পরিচয় ছিল, সম্প্রতি মনে মনে তাদের সঙ্গে তুলনা করত, বিচার করত আপন মনেই পরস্পরের যোগ্যতা ও অযোগ্যতা নিয়ে। এদিক দিয়ে কিন্তু স্পিডানিডার সঙ্গে তাদের অবৈধ সম্পর্কটা চলছে, এমনকি একটা পাকাপাকি বন্দোবস্ত হয়ে এসেছে। এতখানি দাঁড়াবে সে কথা আগে ইউজিন ভাবেনি, অনুভবও করতে পারেনি, কিন্তু ব্যাপারটা দাঁড়িয়েছে এখন তাই। ব্যভিচারের প্রতি স্বাভাবিক ঝোঁক ইউজিনের কখনোই ছিল না। তার উপর তার চরিত্র ও প্রকৃতির যে সে কামুক নয়, যে জিনিসটা সে খারাপ ভালে জানতো, ভাবতো, সে কাজটা গোপনে লুকিয়ে চুরিয়ে করা তার ধাতে নেই। তাই প্রথম স্পিনাডিটার সঙ্গে গোপন মিলনের ব্যবস্থা সে নিজে থেকেই কোনোদিনই করতে পারেনি। প্রথম দিন স্টিপানিডার সঙ্গে মিলিত হওয়ার পর ইউজিন ভেবেছিল এই শেষ, কিন্তু দেখা গেল তা হয় না। কিছুদিন যেতে না যেতেই ইউজিন লক্ষ্য করল যে সেই একই কারণেই একই ধরনের দৈহিক অস্বস্তি ও মানসিক অতৃপ্তি তাকে আচ্ছন্ন করে ফেলেছে, তাকে পীড়িত করে তুলেছে। ইউজিন একবার স্পষ্টই বুঝতে পারল আকর্ষণটা কোথায় এবং কী ধরনের। যে অস্বস্তিকর চাপা ঘুমোট মন আর শরীর উদ্ব্যস্ত হচ্ছে, সেটার উৎপত্তি হলো একজন বিশেষ ব্যক্তির বিশেষ আবেদন। সে আকর্ষণ নৈবেত্তিক নয়, দেহ নিরপেক্ষও নয়। সে আকর্ষণ ইঙ্গিত বাহন, সঙ্গে টেনে আনছে সেই উজ্জ্বল কালো চোখের চঞ্চল তারা দুটি, সেই বরাট গলার ঈষৎ কম্পমান আওয়াজ। কতক্ষণ হলো দাঁড়িয়ে আছি, মনে পড়ে যাচ্ছে বারে বারে সেই তাজা আঁটোসাঁটো জীবন্ত তনুদেহের পরিচিত সৌরভ। চোখের সামনে যেন ভাসতে থাকে কোমরে আঁট করে বাঁধা সেই ছোট্ট গাউনের বুকের কাছটার একটু উঁচু হয়ে ওঠা সুডোল স্তনাগ্র সুচার নিডোল আবাস। আর চারদিকে জকজকে হলুদ তবক মোড়া সোনালি রোদের থরথর ঝাঁজের ভেতর দিয়ে উঁকি দিচ্ছে সেই ছায়াচ্ছন্ন নিভৃত হেজেল ও ম্যাপল গাছের ঝোপ। তাই নিতান্ত লজ্জায় সংকুচিত হয়ে এলেও মন তার আবার ছুটল। ইউজিন আবার এগিয়ে গেল বুড়ো দানিয়েলের সন্ধানে। আবার সেই দুপুরবেলাতেই ধার্য হলো পরস্পরের গোপন অবিচার, সেই ছোট্ট ঘন বনের মাঝখানে পুরো সংকেতস্থলে। এইবার ইউজিন আরও ভালো করে মেয়েটিকে নজর করবার অবকাশ পেল, সুযোগ ও সুবিধা মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তাকে। মোটের উপর ভালোই লাগলো তার সব কিছু। মেয়েটির আকর্ষণ এবং মাদকতা অস্বীকার করা চলে না। তারপর ইউজিন তার সঙ্গে কথাবার্তা শুরু করলো, জিজ্ঞাসা শুরু করলো তার স্বামীর কথা। দেখা গেল ইউজিন ভেবেছিল তাই। স্বামী তার বুড়ো মাইকেলের ছেলেই বটে, মস্কো শহরে অনেক দিন যাবৎ আছে, যেখানে কোচম্যান কাজ করে। আচ্ছা, এটা তুমি কেমন করে? ইউজিন প্রশ্ন করে ইতস্ত করে, মানে জিজ্ঞাসা করতে চায়, সত্যি জানতে চায় কেমন করে স্টিপানাডিডা তার স্বামীর প্রতি এমন অবিশ্বাসী হতে পারল। কি করে, কেমন করে পারল? পাল্টা জবাব প্রশ্ন করে বসল, কি কেমন করে? স্টিপানাডিডা মেয়েটি খাসা সপ্রতিভব, রীতিমতো চালাক এবং চটপটে। মনে মনে তারিফ করে ইউজিন। আবার শুধোয়, আচ্ছা ঠিক করে বলো তো, তুমি কেন আমার কাছে এলে, মানে আসো? বাহ, আসবো না? লঘু কৌতুকের শুভ্র হাসিতে উজ্জ্বল হয়ে স্টিপানিডা বলে, সেও কি সেখানে মজা করে না, স্ফূর্তি করে না? আর আমার বেলা যত দোষ। স্টিপানিডা উত্তেজিত কথা বলার ভঙ্গিটুকু খুব মনোযোগ সহকারে লক্ষ্য করছিল ইউজিন। ভারী মিষ্টি ও সুন্দর লাগলো তার সরল এবং কপট অভিমান মিশ্রিত জবাব।
তার দৃঢ় আত্মপ্রত্যয় এবং ঈষৎ উদ্ধত গ্রীবার কমনীয় ছাঁচটুকু। সে যাই হোক, ইউজিন নিজে থেকে এবারে বেরিয়ে এগিয়ে এলো না, নিজে থেকে চাইলো না এবং মনস্থির করলো না এরপরে দুজনে আবার কোনো দিনে এসে ওই জায়গায় মিলিত হবে। এমনকি স্টিফানিডা যখন আপনা হতেই প্রস্তাব করলো যে এরপর থেকে দুজনের এমনি সাক্ষাৎ হওয়া চলুক, বুড়ো দানিয়েলের সাহায্যের আর দরকার নেই, ওকে তার মোটেই ভালো লাগে না, ওর মধ্যস্থতার প্রয়োজনটা কিসের, তখনও ইউজিন রাজি হলো না। আসল কথা এই, ইউজিনের মনের অন্তঃস্থলে ইতিমধ্যে সূক্ষ্ম দ্বন্দ্ব শুরু হয়েছে। মনে মনে সে আশা করছিল এইটাই যেন শেষ মিলন হয়, পরস্পরের আর দেখা না হওয়াই বাঞ্ছনীয়। স্টিফানিডা তাকে পছন্দ, তাকে তার পছন্দ, মোটেই খারাপ লাগছে না, বরঞ্চ রীতিমতো আকৃষ্ট হয়ে পড়েছে ইউজিন। তবু তাদের দুজনের এই গোপন সম্পর্ক অবৈধ নিশ্চয়ই, কিন্তু অনিবার্য কারণে যখন সেটা প্রয়োজনীয় হয়ে পড়েছে তার মধ্যে কিছুটা দূষণীয় ব্যাপার বোধ হয় নেই। তবু মনের কোণে জাগ্রত সত্তার গভীরে ঘনিয়ে উঠেছে এক অপ্রসাদ, একটা অহেতুক অস্বস্তিকর মলিন ছায়া, যেখানে ইউজিন একলা আপন চৈতন্যের সামনে মুখোমুখি। সেখানে এক কঠিন বিচারক সে, বিবেকের নিরপেক্ষ বিচারে তাই তার আত্মসমর্পণ টিকছে না। মনে হচ্ছে না এ ঠিক নয়, এই দেখাই যেন শেষ দেখা হয়। আর যদি তা না হয়, প্রার্থনা কোনো কারণে যদি সফল না হয়, তাহলে এমন ব্যবস্থা বা গোপন বন্দোবস্তে সে কোনো মতেই অংশগ্রহণ করতে পারবে না যাতে আবার তাদের ঘনিষ্ঠতা কায়েম হয়ে ওঠে। এভাবেই কাটলো সারা গ্রীষ্মকালটা। এই সময়টার মধ্যে উভয় একত্র হলো 10-12 বার, আর প্রত্যেকবারই দানিয়েলের মধ্যবর্তীতায়। এবার হলো কি, স্টিফানিডার স্বামী এলো ঘরে মস্কো থেকে ফিরে, তাই সেবার আসতে পারল না স্টিফানিডা ইউজিনের কাছে। বুড়ো দানিয়েল প্রতিবারই হুজুরে হাজির। এবারে অসুবিধা দেখে ইউজিনের কাছে সে প্রস্তাব তুলল, আরেকজন স্ত্রীর লোক নিয়ে আসলে কেমন হয়। ঘৃণায় সংকুচিত হলো ইউজিন, সজোরে প্রত্যাখ্যান করলো তার গর্হিত প্রস্তাব। তারপর স্বামী একদিন চলে গেল, ফিরল তার প্রবাসের কর্মস্থলে। শুরু হলো আবার তাদের দেখাশোনা। আগেরকার মতোই যথারীতি নিয়মিতভাবে তারা এসে মিলিত হতো সেই পরিচিত স্থানটিতে। সেই সম্পর্কে সাময়িক ছেদ পড়েছিল, আবার তা প্রতিষ্ঠিত হলো। প্রথম দানিয়েলকে ডাকা হতো আগেরকার বন্দোবস্ত অনুসারে, কিন্তু কিছুদিন পরে আর তার প্রয়োজন রইল না, দানিয়েলকে ছেড়ে দেওয়া হলো। ইউজিন কেবল তারিখটা উল্লেখ করে বলে দিত, অমুক দিন এসো। যথাসময়ে হাজির হতো স্টিফানিডা, সঙ্গে আরেকজন স্ত্রীলোক নিয়ে, কেননা কৃষকের ঘরের মেয়ে বা বধূ একলা ঘুরে বেড়ানো সমাজের রীতিবিরুদ্ধ। সঙ্গীটির নাম প্রখরবা। ভারী একদিন মুশকিল হলো। সেদিন যে সময় স্টিফানিডার সঙ্গে সাক্ষাৎ করবার কথা ছিল ইউজিনের, ঠিক সেই দিনই সেই সময়ে বাড়িতে এলেন অতিথির দল সপরিবারে। মেরি পাভলোভনার সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা, সামাজিক শিষ্টাচার হিসেবে। সঙ্গে ছিল সেই পরিবারেরই একটি মেয়ে, বহুদিন ধরে যার উপরে নজর রেখেছিল ইউজিনের মা। মনে মনে এঁটে রেখেছিলেন ইউজিনের সঙ্গে সেই মেয়েটির বিয়ে হলে বেশ হয়। তাই ইউজিনকে ভদ্রতা রক্ষার খাতিরে বাড়িতে আটকে থাকতেই হলো। বাড়িতে অতিথি বসিয়ে রেখে অভিসারে বেরোনো অসম্ভব। তবে ফুরসত পাওয়া মাত্রই ইউজিন ছট করে বেরিয়ে পড়ল। গোলাবাড়ির পেছনে ফসল ঝাড়াই হচ্ছে, তাই দেখবার নাম করে ইউজিন ওই পথ দিয়ে সাঁ করে বেরিয়ে গেল বনের দিকে। পুরনো সংকেত স্থলে অধীর আগ্রহে এসে যখন পৌঁছলো, সে দেখল জলশূন্য ঝোপ, কেউ কোথাও নেই। তবে যে জায়গাটিতে প্রতিবার স্টিফানিডা প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকতো, সেই জায়গার আশেপাশে হাতের নাগালের মধ্যে যত কিছু ছোটোখাটো গাছের চারা ডালপালা ছিল, সব ভাঙাচোরা অবস্থায় আছে। হেজেল গাছের ছোট্ট ডালগুলো দুমড়ানো, একটি সরু লাঠির মতন মেপেল গাছের নতুন সবুজ চারাটিকেও মচকে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। চোখের সামনে সব দেখতে পেল ইউজিন। বহুক্ষণ ধরে সাগ্রহে প্রত্যাশায় অপেক্ষা করেছে স্টিফানিডা। তারপর নিরাশ হয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে। নিষ্ফল অভিসারের ব্যর্থ আক্রোশে ক্রমশ উত্তেজিত হয়ে শেষ পর্যন্ত চলে গিয়েছে। রেখে গিয়েছে বিরক্তি আর অভিমানের কয়েকটি অকাট্য প্রমাণ, দুলিচ্ছাদ প্রত্যাশার দুলিচ্ছাদ নিদর্শন। অনেকক্ষণ অপেক্ষা করল ইউজিন। অবশেষে
ক্লান্ত হয়ে চলল দানিয়েলের সন্ধানে। বর্ণবিদ্ধ প্রহরীকে বলে দিল যে যেন কাল আবার স্টিপানিডাকে আসবার জন্য খবর দেওয়া হয়। এলো স্টিপানিডা যথারীতি ঠিক সময়, যেন কিছুই হয়নি, সহজ এবং স্বাভাবিক। কাটলো সারা গ্রীষ্মকাল এভাবেই। প্রতিবারই উভয় এসে মিলিত হতো বনের মধ্যে সেই নির্দিষ্ট স্থানটিতে। কেবল একবার শরৎকালের কাছাকাছি তারা পেছনকার উঠোনে একটি ছোট্ট চাউনি ঘরটা উঠেছিল। তারপর কিছুক্ষণ পরেই চলে যেত যে যার ঘরে, গতানুগতিক, নিয়মিত, পূর্ব নির্ধারিত তাদের অভিসার। ব্যক্তিগত জীবনে এই গোপন প্রণয় আর দৈহিক সম্পর্ক যে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই চিন্তা কোনোদিনই ইউজিনের মাথায় উদয় হয়নি। স্টিপানিডার সম্বন্ধে সে কোনো কিছুই ভাবতো না, মানে ভাবনার কোনো অবকাশ বা প্রয়োজন বোধ করতো না। টাকা দিত তাকে, এই পর্যন্তই, তার বেশি কিছু নয়। ইউজিন গোড়ায় কিছুই জানতো না, বুঝতেও পারেনি, তার মাথাতেই ঢোকেনি যে সেই গোপন প্রণয়ের কথা আর কেউ আঁচ করেছে বা সারা গ্রামে সে খবর রাষ্ট্র হয়ে পড়েছে। পড়শির দল যে ইতিমধ্যে হাসি তামাশা শুরু করে দিয়েছে, গ্রামের মেয়েরা স্টিপানিডার সৌভাগ্যে রীতিমতো ঈর্ষান্বিত হয়ে উঠেছে, তার আত্মীয় স্বজন এ বিষয়ে তাকে যথেষ্ট পরিমাণে উৎসাহ দিচ্ছে, এমনকি ইউজিনের দেওয়া টাকায় ভাগও বসাচ্ছে, সেই সব খবর কিছুই জানতো না ইউজিন। বুঝতেই পারেনি স্টিপানিডার প্রকৃত মনোভাব। এই ব্যাপারটাকে সে কত সহজভাবে নিয়েছে, পাপ পুণ্য জ্ঞানটা তার কতটুকু। আর যেটুকু অন্যায় বোধের দরুন মানসিক অস্বস্তি হতো, সেটা বেমালুম চাপা পড়ে গিয়েছে ইউজিনের খোলা হাতের দক্ষিণায়। স্টিপানিডার মনে হতো আর 5 জন তাকে হিংসা করছে। তখন মন্দটা কিসের? কাজটা মোটের উপর নিন্দনীয় নয়, বরঞ্চ ভালোই। আর ইউজিন ভাবে এটা হলো জৈব প্রয়োজন, স্বাস্থ্যের খাতিরে নিরুদ্ধ দেহ, ক্ষুধার প্রশমন মাত্র, নিতান্তই দরকারি। নিরুপায় মন আর অবদমিত শরীর ধর্ম নিয়ে কি করে চালানো যায়? মানে কাজটা ঠিক ভালো নয়, প্রশংসা বা সমাজ অনুমোদনের বাইরে। কিন্তু অবশ্য মুখে কিছু বলছে না এখনো পর্যন্ত। কিন্তু সবাই, অন্তত অনেকেই জেনে ফেলেছে যে স্ত্রী লোকটিকে স্টিপানিডার সঙ্গে করে নিয়ে আসে, সে তো জানেই। আর তার জানা মানেই 10 জনের কাছে খবরটি বেশ রসালো, পল্লবিত হয়ে ছড়িয়ে পড়েছে। তাহলে এই অবস্থায় কি করা যায়? ইউজিন ভাবে, কাজটা ঠিক হচ্ছে না, অন্যায় করাই হচ্ছে জানি, কিন্তু কি করি? তবে বেশি দিন আর নয়, এবার দাড়ি টানা দরকার। ইউজিন মনে মনে সবচেয়ে বড় অস্বস্তির কারণ হলো স্টিপানিডার স্বামী প্রসঙ্গ। গোড়ায় সে ভাবত স্বামীটা নিশ্চয়ই এক হতচ্ছাড়া বাজে মার্কার লোক, স্টিপানিডার অপছন্দ এবং অযোগ্য। কথাটা ভেবে আত্মতৃপ্ত বোধ করতে ইউজিন, যেন স্খলনকে সমর্থনের একটা নিশ্চিত হেতু পাওয়া গেল। কিন্তু অবাক হয়ে গেল ইউজিন স্টিপানিডাকে স্বামীরকে একদিন চাক্ষুষ করে। কি চমৎকার লম্বা চওড়া বলিষ্ঠ মানুষ, খাসা ভদ্র লোক, পোশাক আশাক ভদ্র, চলাফেরার ধরনে দিব্য স্মার্ট বললেই হয়। অন্তত ইউজিনের চেয়ে কোনো অংশেই খাটো নয়। তবে পরের দিন স্টিপানিডার সঙ্গে দেখা হতেই কথাটা পারল সে। বলল তার স্বামীকে দেখে সে রীতিমতো অবাক হয়ে গেছে। সে যে এরকম তা তো সে জানতো না, ভাবতেই পারেনি ইউজিন। তীপ্ত গর্বিত সুরে জবাব দেয় স্টিপানিডা, সারা গ্রামে ওর জুড়ি নেই। তাহলে? আশ্চর্য বোধ করে ইউজিন। বিশ্বস্তব্ধ মনে কেবলই প্রশ্ন জাগে, তবে কিসের জন্যে? এরপর থেকে চলতে থাকে ক্রমাগত ওই একই ভাবনা। মনটা চাপা অসহিষ্ণুতায় পীড়িত হয়ে ওঠে খালি খালি। একদিন এমনকি খামোখা দানিয়েলের ছোট্ট কুঁড়েঘরটায় গিয়ে বসলো ইউজিন। গল্প জুড়ে দিল বুড়োর সঙ্গে। বুড়ো তো গল্প পেলে আর কিছুই চায় না। এ কথায় সে সোজাসুজি বলে ফেলল দানিয়েল, মাইকেল তো এই সেই দিন আমায় জিজ্ঞাসা করছিল, আচ্ছা বাবু, আমার বউয়ের সঙ্গে কি সত্যিই আছেন? আমি বললুম, অত শত জানি না, তবে যদি বউ তোর নষ্টই হয়ে থাকে তাহলে চাষির চেয়ে মনিবের সঙ্গে হওয়াই ভালো। তারপর মাইকেল কি বললে রস্য আর কটা দিন, জানতে ঠিক পারবই একদিন না একদিন, তখন মজা পাইয়ে দেব মাগিকে, বলে চুপ করে রইল। ইউজিন শুনে চুপ করে রইল। ভাবলো স্বামী যদি ফিরে আসে, এই সে গ্রামে বসবাস করে, তাহলে ছেড়ে দেব ওকে।
কিন্তু মাইকেল থাকে শহরে। গ্রামে ফেরবার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না, তাই চলতে থাকে আগের মতন, সম্পর্ক ছিন্ন হয় না। দরকার পড়লে ইতি করে দেওয়া যাবে, অতি আর হাঙ্গামা কিসের, তখন ব্যাপারটা ধুয়ে মুছে যাবে, একেবারে নিশ্চিহ্ন। এই ভেবে নিজেকে আশ্বস্ত করে ইউজিনের কাছে এটা একটা অবধারিত সত্য। পরিণতি আর কর্তব্য সম্বন্ধে সে নিশ্চিত ও নিশ্চিত। খতম একদিন করতেই হবে, এমনিতেই হবে, এমনিই হয়ে যাবে। মন থেকে ঝেড়ে ফেলে দেয় অস্বস্তিকর ভাবনাগুলো। চারদিকে তার কত কাজ, সারাটা গ্রীষ্মকাল তার কেটে গেল কোথা দিয়ে, আর মন আর দেহের নানান কাজে ব্যস্ত ব্যাপিত। এদিকে নতুন একটা গোলাবাড়ি আর একটা নতুন মাড়াই তুলতে হলো, ওদিকে ফসল কাটা, ঝাড়াই বাড়াইয়ের কাজ, দম নেবার অবকাশ নেই। তার উপর দেনার দায়, সেগুলো একে একে চুকিয়ে ফেলা, অকেজো পতিত জমিগুলো বিক্রি করে দেওয়া, এই সমস্ত কাজে আষ্টে পিষ্টে জড়িয়ে গেল ইউজিন। সারাটা দিন জমি আর ঘর, এক চিন্তা এক কাজ। ভোরবেলায় বিছানা থেকে উঠে শুরু করে কাজ, রাত্রিরে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় শুয়ে পড়া পর্যন্ত একটুও ফাঁক নেই, অবসর মেলে না অন্য চিন্তার। এই তো কাজ, আর এই নিয়েই তো জীবন, বাস্তব সত্য। স্টিফানিডার সঙ্গে তার যে সম্পর্ক বলে সেটাকে চিহ্নিত করতে চায় না ইউজিন। সেটার দিকে নজর দেবার, মন ফেরাবার সময়ই পাওয়া যায় না। অবশ্য এটা সত্যি যে স্টিফানিডাকে দেখবার আকাঙ্ক্ষা, তার কাছে যাবার ইচ্ছা যখন জেগে উঠত ইউজিনের, অস্থির হয়ে পড়ত সে। এমন জোরে, এমন আকস্মিকভাবে সে দুর্বার কামনা এসে তাকে নাড়া দিত যে রীতিমতো ধাক্কা দিয়ে যেত ইউজিনকে। সামলাতে পারত না ইউজিন নিজেকেই সেই সময়। অন্য কোনো চিন্তাই তার মগজে ঢুকত না। উগ্র আকাঙ্ক্ষা এসে চটপট করে উঠত। উন্মথিত হৃদয় আর কামনা ক্লিষ্ট শরীরটাকে নিয়ে সে যে কী করবে তা ভেবে ঠিক করতে পারত না। তবে এই অবস্থা, এই মনোভাবটা বেশি দিন ধরে রাখতে পারল না। এই যা রক্ষী, একটা ব্যবস্থা নিত ইউজিন। কোনো একটা দিন সুযোগ সুবিধা মতো পেত স্টিফানিডাকে। তারপরের দিন সপ্তাহভর কেটে যেত, এমনকি মাসাদিকাল পেরিয়ে যেত। ইউজিনের রাত চাহিদা থাকতো না, ভুলে যেত স্টিফানিডার কথা। শরৎকাল এসে পড়ল। ইউজিন এই সময়টা প্রায়ই ঘোড়ায় চড়ে শহরে যেত। যাতায়াতের ফলে অ্যানোনেস্কির নামে এক পরিবারের সঙ্গে তার আলাপ পরিচয় হলো। ক্রমেই সেই পরিচয়টা দাঁড়ালো অন্তরঙ্গ বন্ধুত্বায়। অ্যানোনেস্কি পরিবারের একটি মেয়ে ছিল। ইনস্টিটিউট থেকে সবে সে বেরিয়েছে। বড়লোক আর অভিজাত জমিদারের বাড়ির মেয়েদের জন্য বোর্ডিং স্কুল গোছের একটি প্রতিষ্ঠান হলো এই ইনস্টিটিউট। সেখানে ছাত্রীদের চালচলন, বেশভূষা, সামাজিক শিষ্টাচার প্রভৃতি আদব কায়দার দিকে নজর দেওয়া হয় বেশি। এমনতর প্রতিষ্ঠান থেকে শিক্ষা শেষ করে মেয়েটি ফিরেছে। তাই ইউজিন যখন লিজা অ্যানোনেস্কায়ার সঙ্গে প্রেমে পড়ল, তখন তার কাছে বিবাহের প্রস্তাব করে বসল। তখন তাতে আশ্চর্য হবার কিছুই না। কিন্তু দুঃখ পেলেন সবচেয়ে বেশি ইউজিনের মা। ব্যাপার দেখে মেরি পাভলোভনা অত্যন্ত মর্মাহত হলেন। স্বপ্নভঙ্গের আঘাতেই তিনি ভাবলেন, ইউজিন নিজেকে এতখানি করলো কী করে। এই সময় থেকেই একাধারে স্টিফানিডার সঙ্গে ইউজিনের সম্পর্ক ছিন্ন হলো। ইউজিন কেন যে এত দেশ, এত মেয়ে থাকতে লিজা অ্যানোনেস্কাকেই পছন্দ করে বসলো, তার উত্তর দেওয়া অসম্ভব। কোনো পুরুষ যখন একটি বিশেষ মেয়েকে পছন্দ করে, তার কারণ খুঁজে বার করা শক্ত। এক্ষেত্রে কারণ অবশ্যই ছিল, কয়েকটা সপক্ষে, কয়েকটা বিপক্ষে। প্রথম কারণ হলো, লিজা ধনী ঘরের উত্তরাধিকারিণী কন্যা নয়, আদরে দুলালিও নয়। ইউজিনের মা যা একান্ত মনেই কামনা করছিলেন। আরেকটি কারণ হলো, লিজা সরল প্রকৃতির মেয়ে, ছলা কলার ধার ধারে না। লিজার মা মেয়েকে যেভাবে চালান, তাতে মেয়ের প্রতি সহানুভূতি হওয়াই স্বাভাবিক। তাছাড়া লিজা এমন কিছু চটকদার সুন্দরী নয় যাতে সকলের চোখে পড়ে তার উপর। সাদামাটা চেহারা, তবে দেখতে এমন কিছু খারাপও নয় এই পর্যন্ত। কিন্তু লিজাকে ইউজিন যে পছন্দ করলো, তার প্রধান কারণ হলো এই লিজার সঙ্গে আলাপ ও ঘনিষ্ঠ পরিচয় হলো এমন একটা সময়ে যখন ইউজিন বিয়ের জন্য প্রস্তুত হয়েছে। মনে মনে সাংসারিক এবং গৃহস্থ জীবনের জন্য সে তখন তৈরি হয়ে উঠেছে। বিয়ে করা দরকার এবং বিয়ে করবে, এই জেনে এই ভেবেই ইউজিন প্রেমে পড়ল
জানালো তার প্রস্তাব। প্রথমটা শুধু ভালো লাগার পালা, অর্থাৎ লিজা আনানাস্কায়াকে দেখতে এমনি বেশ ভালো লাগতো ইউজিনের। ক্রমশ সেই ভালো লাগার ফিকে ভাবটা গাঢ় হতে জমতে লাগলো। লিজা যখন স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করার স্থির করলো লিজাকে যখন স্ত্রী হিসাবে গ্রহণ করার স্থির করলো তার প্রতি মনোভাবটা সেই সঙ্গে পরিবর্তিত হতে লাগলো, রূপান্তরিত হলো হৃদয়ের গভীরতর আকর্ষণে। ইউজিন বুঝলো এটা প্রণয়। লিজাকে সে ভালোবেসেছে। লিজার আকৃতি দীর্ঘ, চিপচিপে ও পাতলা, তার শরীরের সব কিছুই একটু পাতলা ও লম্বাটে ধাঁচের। তার মুখের গড়ন এবং তার নাকটা উঁচু না হয়ে যেভাবে নিচের দিকে নেমেছে, তার আঙুলের ডগা ও পায়ের পাতা সমস্ত অবয়বই পেলব এবং দীঘল। মুখের রংটাই কিসের জন্য সূক্ষ্ম আভাস, ফিকে হলদে সাদায় মেশা, আর তারই সঙ্গে লালচে গোলাপি। চুলগুলি বেশ লম্বা, ঈষৎ বাদামি রঙের, নরম আর কোঁকড়ানো। আর চৌদ্দকি তার সত্যিই সুন্দর, পরিষ্কার, দীপ্তি ও মধুর আবেশে উজ্জ্বল, নম্র চাউনি, কোমল দৃষ্টিতে অনুমান এবং বিশ্বাস প্রবণতার স্পর্শ। এই হলো লিজার শারীরিক কাঠামোর বর্ণনা এবং তার বাহ্য আকৃতির পরিচয়, যেটা ইউজিনের চোখের সামনেই সর্বদাই দেখতে পাচ্ছে সে। কিন্তু তার আত্মার খবর, অর্থাৎ দেহ অতিরিক্ত মনের সংবাদ, সে সম্বন্ধে ইউজিন কিছুই জানে না, বলতে পারে না। কেবল দেখতে পায় তার চোখ দুটি, যে দৃষ্টি জবাব পেয়ে যায় ইউজিন। মনের গোপন কোণে যা কিছু জিজ্ঞাসা আছে তার সব প্রশ্নের ইঙ্গিত সমাধান মিলে যায় লিজার চোখে। আর সে চোখের দৃষ্টি আর বৈশিষ্ট্য হলো এই যে, লিজা যখন ইনস্টিটিউটের ছাত্রী হিসেবে বোর্ডিং স্কুলে থাকতো, বয়স আন্দাজে 15, তখন থেকেই ক্রমাগত প্রেমে পড়েছে। সুপুরুষের আকর্ষণ ছিল তার কাছে অত্যন্ত গভীর। প্রেমে না পড়লে তার সুখ হতো না। প্রণাস্পদের চিন্তাতেই তার শান্তি, উত্তেজনা, জীবনের আনন্দ আর সার্থকতা। ইনস্টিটিউট ছেড়ে যখন লিজা বাড়ি ফিরল, তারপর থেকে যত যুবা পুরুষের সঙ্গে তার আলাপ পরিচয়, দেখাশোনা হয়েছিল, সকলের সঙ্গেই ঠিক একইভাবে প্রেমে পড়তে লাগলো। কাজেই ইউজিনের সঙ্গে পরিচয় হওয়া মাত্রই লিজা তাকে ভালোবেসে ফেলল। অনবরত প্রেমে পড়ে আর ভালোবাসার উদ্বেল ঢেউয়ের উপরে নিত্য বেসে থাকতে থাকতে তার চোখ দুটি ভেসে উঠল এমন এক ধরনের বিশেষ দৃষ্টি, একটা টলটলো ভাসা ভাসা চাউনি, যে ইউজিন তাতেই মজলো, ডুবলো এবং জড়িয়ে গেল নিথর চোখের দিগল পলকের জালে। এই শীতকালেই ইতিমধ্যে লিজা 2 জায়গায় প্রেমে পড়েছে, 2 জায়গায় একই সঙ্গে। যুগপৎ দুটি যোগ্য পাত্র হৃদয় দানের ফলে সময়টা ছিল, এবং সময়টা তার কাটছিল লঘুর্মী নদীর একটানা স্রোতের মতোই। দুজনেই সুদর্শন যুবক। তারা কাছে এলেই লজ্জায় লাল হয়ে উঠত লিজা। তার ঘরে ঢুকলেই উত্তেজনায় বুক ডিপ ডিপ করে উঠত। এমনকি তাদের নামোল্লেখ মাত্রই শুরু হতো লিজার হৃদয় চাঞ্চল্য। কিন্তু পরে লিজার মা একদিন সুযোগ বুঝে ইঙ্গিত করলেন মেয়েকে, বললেন আর তিনি পাত্র হিসেবে বেশ কিছু ফেলনা নয়, উপরন্তু তার উদ্দেশ্য সৎ, প্র্যাকটিক্যাল লোক, বিবাহ করাটাই তার সত্যিকারের জন্য অভিপ্রায়। অমনি লিজা স্থির, ধীর ও গম্ভীর হয়ে গেল। ইউজিন আর্তেনিবের প্রতি শ্রদ্ধায়, ভালোবাসায় তার মন পূর্ণ হয়ে উঠল। ভালোবাসতে শুরু করলো ইউজিনকেই। প্রণয়ের মাত্রা ও গভীরতা বাড়তে লাগলো ক্রমে ক্রমে। অবশেষে লিজা তার পরম অনুরক্ত ভক্ত হয়ে উঠল। পরবর্তী দুজন প্রণাস্পদের প্রতি তার আকর্ষণ জোর কমে গেল, ক্রমশ সেটা শিথিল হয়ে দাঁড়ালো উদাসীন মনোভাবে। এরপরে যখন ইউজিন হামেশাই অ্যারোনেস্কি পরিবারে যাতায়াত করতে লাগলো, ঘন ঘন আসতে শুরু করলো তাদের বল, নাচে, পার্টিতে, তখন লিজার উত্তেজনাও বাড়তে লাগলো সেই অনুপাতে। ইউজিন তাদের বাড়িতে এসে তারই সঙ্গে কথা কয়, নাচে যোগ দেয়, বেশি করে জানতে চায় লিজা তাকে ভালোবাসে কিনা, তার পিছু পিছু ঘোরাফেরা করে। এই সমস্ত দেখে শুনে লিজার প্রেমও গভীর হয়ে উঠল। শুরু হলো শয্যাকণ্টক মানসিক চটপটানি, পুলকের আনুষঙ্গিক অকারণ বেদনা, নিদ্রার আর জাগরণে লিজার ওই মনে ওই একই চিন্তা। ইউজিন ঘুমিয়ে তাকে স্বপ্ন দেখে, আবার জেগে জেগেও তাকে দেখতে পায়। অন্ধকার ঘরে বসে চোখ মেলে লিজা যেন স্পষ্ট দেখতে পায় ইউজিনকে, আর অন্য সব মানুষ ভেসে যায়, সব কথা ভুলে যায়, অস্পষ্ট, অদৃশ্য ও আশেপাশের জিনিস হয়ে যায়।
কেবল একটি মানুষ, হৃদয়ের ঘটাকাশে স্ফীতালোকের মধ্যবর্তী যেন একটি মানুষ, উজ্জ্বলতম বিন্দু হয়ে ফুটে থাকে ভাস্বর অম্লান। তারপর যখন ইউজিন বিয়ের প্রস্তাব জানালো, তখন উভয় পক্ষেরই সম্মতিক্রমে তারা বাগদত্ত হলো। পরস্পর চুম্বন করে তারা আবদ্ধ হলো পবিত্র চুক্তিতে। সবাই জানালো তাদের এঙ্গেজমেন্টের কথা। এরপর থেকে লিজার মনে ইউজিন ছাড়া আর দ্বিতীয় চিন্তা রইল না। ইউজিনের সঙ্গ ছাড়া আর কারোর সঙ্গ তার ভালো লাগতো না। ইউজিনকে ভালোবাসা আর ভালোবাসার প্রতিদান পাওয়ার ছাড়া লিজার মনে আর কোনো আকাঙ্ক্ষা নেই। ইউজিনের প্রেম, স্পর্শ, ধন্যতাই তার জীবনের একান্ত কামনা হয়ে উঠল। ইউজিনকে নিয়ে বাড়াবাড়ি শুরু করলো লিজা। শুধুই ভবিষ্যৎপ্রতিগত প্রণা থেকে ক্ষান্ত রইল না। ইউজিন সম্বন্ধে তার অস্বাভাবিক গর্ব, নিজের আর বাগদত্ত স্বামীর কথায়, উভয়ের প্রণয়ে স্বপ্নে সে একাই বিভোর হয়ে উঠল। হৃদয় হলো ভাবপ্রবণ। প্রীতির সুধারসে অভিষিক্ত হয়ে যেন থেকে থেকে মূর্ছিত হয়ে পড়ে লিজা। আবেগের আতিশয্য এক এক সময়ে সহন সীমা লঙ্ঘন করে যায়। স্বপ্নের ঘোর আর কাটতে চায় না। যত দিন যায় প্রেম তত বাড়ে। ইউজিন লিজাকে যত চিনতে থাকে ততই মুগ্ধ হয়ে যায়। এতখানি প্রেম যে একটা ছোট্ট বুকের মধ্যে বাসা বেঁধে আছে তারই জন্যে, সে কথা ভাবতেও পারেনি সে। এই যেন অপ্রত্যাশিত প্রণয়ের বন্যা। আরেকজনের ভালোবাসার ধীরতায়, সরল সহজ বিশ্বাসে আর বিকাশে নিজের ভালোবাসাও উত্তর উত্তর বাড়তে থাকে। শীতকাল কাটলো এভাবেই। বসন্ত এসে পড়ল। আর বসে থাকা চলে না। ইউজিন বেরিয়ে পড়ল কাজের তাগিদে। সেমিয়ানব তালুকটা একবার ঘুরে আসা দরকার। কি হচ্ছে না হচ্ছে ওদিকটায় দেখা উচিত। নায়েব, গোমস্তা, আমলাদের সাক্ষাতে একটু উপদেশ দেওয়া প্রয়োজন। মহালের কাজ ভালোমতো চলছে কিনা তদারকি করা উচিত। তাছাড়া ওখানকার পুরনো কুঠিটা অসংস্কৃত অবস্থায় পড়ে আছে বহুদিন। এদিকে বিয়ের দিন এগিয়ে এলো। এবারে কুঠিটাকে জ্বালিয়ে মেরামত করতে হবে। বিয়ের আগেই সাজিয়ে গুছিয়ে ফেলতে হবে। মেরি পাভলভনার মনে কিন্তু শান্তি নেই, সন্তোষ নেই। অপ্রসন্ন চিত্ত খুঁতখুঁতে করছে সর্বদাই ছেলের পছন্দের বহর দিকে। আজীবন সঙ্গীটি হিসেবে ইউজিন যাকে নির্বাচন করলো, মেরি তাকে পুরোপুরি অন্তরের সঙ্গে গ্রহণ করতে পারছে না। ছেলের ভবিষ্যৎ, তার বিবাহ সম্বন্ধে কত উজ্জ্বল স্বপ্ন আর আশা ছিল তার ব্যর্থ হয়ে গেল। বিয়েটা যতখানি তাক লাগানো ব্যাপার হবে বলে আঁচ করে রেখেছিলেন, এ যেন তার চেয়ে কিছুই নয়। নেহাতি মেয়ে যাওয়া একটা ঘটনা, আর 10 জনের বৈচিত্র্যহীন জীবনে একটা হামেশাই ঘটছে যেরকম। খুঁতখুঁতুনির আরও একটা কারণ ছিল মায়ের মনে। ছেলের বিয়ে একটা মস্ত বড় ঘটনা। জাঁকঝমক ও আড়ম্বরে পূর্ণ সার্থক হয়ে উঠল না, সে আক্ষেপ তো ছিলই, কিন্তু উপরন্তু ইউজিনের শাশুড়ি ভাগ্যে তিনি আনন্দিত হতে পারলেন না। বারবারা আলেক্সিভনা মোটেই তাকে সন্তুষ্ট এবং প্রীত করতে পারেনি। ইউজিনের শাশুড়ি হিসেবে তাকে মনোনীত করা চলে না। নিজের হাকের লোক নন তিনি। আগামী দিনের সম্পর্কে ধরে তাকে সমস্তরের শ্রদ্ধা বা বিবেচনায় আপ্যায়িত করতে মনে তার দ্বিধাগ্রস্ত হয়ে উঠেছে। মেয়ে মা কী ধরনের মানুষ, তার স্বভাব প্রকৃতি বা কী ধাঁচের, তার কোনো খবরই জানেন না মেরি পাভলভনা। সে সম্বন্ধে কোনো সিদ্ধান্তই তার মনে তৈরি হয়নি। কেবল এইটুকু বলতে পারেন যে তার আচার ব্যবহার অভিজাত ঘরের মহিলাদের মতো নয়। প্রথম দৃষ্টি এবং আলাপেই মেরি বুঝতে পেরেছিলেন যে বারবারা আলেক্সিভনা ঠিক লেডি নামে অভিহিত করা যায় না তাকে, অন্তত তার রুচি ও চালচলনকে প্রসন্ন মনে গ্রহণ করা বাদে। এইখানেই মেরির আপত্তি করা এবং মনকষ্ট। মনোদুঃখের প্রধান কারণ হলো মা মেয়ে উঁচু থাকের নন। সারাটা জীবন মেরি চালচলন আর সহবত শিক্ষাকেই উঁচু আসন দিয়ে এসেছেন। শিক্ষা দীক্ষা, রুচি ও সংস্কার, ভদ্রতা বোধ এবং শালীনতাকেই তিনি প্রাপ্যেরও অধিক মর্যাদা দিয়ে এসেছেন। আজ তাই এতটা নামতে হবে ভেবে তিনি মনে কষ্ট পান, দুঃখ বোধ করেন ইউজিনের জন্য। ইউজিনও খুঁতখুঁতে লোক, সূক্ষ্ম তার স্নায়ু, নির্ভুল চালচলনের এতটুকু এদিক ওদিক সহ্য করতে পারে না। এই দিক থেকে ভবিষ্যতে তাকে অনেকখানি বিরক্তি ওর হাঙ্গামা পোহাতে হবে। অসমান সামাজিকতার জন্য তাকে কষ্ট পেতে হবে, দেখাই যাচ্ছে। তবে সুখের বিষয়, লিজাকে মেরির ভালোই লাগে, বেশ পছন্দসই। ইউজিন লিজাকে এতটা পছন্দ করে, সেও একটা কারণ অবশ্যই। তাছাড়া লিজার মতন মেয়েকে ভালো না বেশি উপায় নেই। ওর সঙ্গে মেলামেশা করলেই
পছন্দ ও তারিফ করতে হয়। আর লিজাকে ভালোবেসে গ্রহণ করার জন্য মেরি পাভলোভনা তো প্রস্তুত হয়েই আছেন, সেটা সত্যিই আন্তরিক সদ্ভাব থেকে। ইউজিন দেখতে পেল যে তার মা সুখী এবং তৃপ্ত হয়েছেন। আসন্ন বিবাহের চিন্তায় জল্পনায় তিনি রীতিমতো ব্যস্ত ও মেজাজও প্রসন্ন। বাড়িতে সবকিছু গোছগাছ, সংসার ঘর গুছিয়ে দিতেই তিনি অধিকাংশ সময় ব্যয় করছেন। খালি নতুন গৃহিণীর আসার প্রতীক্ষায় আছেন। বউ এলেই তার হাতে সংসার আর ছেলের ভার সমর্পণ করে চলে যাবার জন্য প্রস্তুত হয়ে আছেন মেরি। অবশ্যই এই নিয়ম, কিন্তু ইউজিন তাকে অনেক বুঝিয়েছেন। আর কিছুদিনের জন্য নতুন সংসারে থেকে যাবার জন্য অনুরোধ জানিয়েছেন। চেষ্টা করেছেন মাকে বুঝিয়ে পড়িয়ে রাজি করাতে। মেরি সংসারে থেকে যাবার অনুরোধ জানিয়েছেন। এখনও কিছু শেখার কথা বলেননি। ভবিষ্যতে অর্থাৎ বিয়ের পরে সাংসারিক বিলি বন্দোবস্ত সম্বন্ধে এখনও পাকাপাকি কিছু ঠিক হয়নি। সন্ধ্যাবেলা চা খাবার পর মেরি পাভলোভনা বসে বসে পেশেন্স খেলছিল। এমন সময়ে পাশে বসে ইউজিন তাস গুছাচ্ছিল। এই সময়টাই যা নিরিবিলি। মা ও ছেলে একত্রে মুখোমুখি বসে দুদণ্ড আলাপ আলোচনা করতে পায়, মনের কথা খুলে বলবার সুযোগ পায়। এক দান খেলা শেষ করে তাসগুলো ফের ভাঁজাতে মেরি পাভলোভনা ছেলের দিকে একবার তাকালেন। তারপর একটু যেন তস্ত করে ইউজিনকে বললেন যে, না, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। মানে এমনি সাধারণভাবেই এমনি বলছি। আমি অবশ্য জানি না তুমি আবার কিভাবে নেবে, তবে পরামর্শ হিসেবে খালি বলছি যে বিয়ে হবার আগেই তোমার অন্য যদি কোনো ব্যাপার থাকে, মানে বিয়ের আগে সুস্থ জোয়ান ছেলে, এমনি কত লোকের ব্যাপারেই তো ঘটে যায়, তাই বলছি সেই রকম যদি কিছু হয়ে থাকে তোমার, ওই সব তাহলে চুকিয়ে দেওয়াই ভালো। মানে পরে এই নিয়ে তোমার কিংবা তোমার স্ত্রীকে আফসোস করতে না হয় যেন। ভগবান করুন সেরকম যেন কিছুই না হয়, তোমাদের কাউকেই পস্তাতে না হয়। তার আগে থাকতেই সাবধান হওয়াই ভালো। পুরনো জিনিসের জের রাখতে নেই, ঝেড়ে পুছে জঞ্জাল সাফ করে দিতে হয়, বুঝলে কিনা? বলা বাহুল্য, ইউজিন বেশ ভালোভাবেই বুঝেছিল এবং তক্ষুনি ধরতে পেরেছিল মা কী বলতে চাইছেন। স্টিপানিডার সঙ্গে গত শরৎকালে তার যে ব্যাপার চুকে কেটে গেছে, মাসি গোপন সম্পর্কের ইঙ্গিত করছেন। এটুকু বোঝবার মতো তার বুদ্ধি আছে। বিবাহিত মহিলারা এসব ব্যাপারে তেমন নজর দেন না, কিন্তু যারা একলা, বিধবা কিংবা আজীবন কুমারী, তাদের দৃষ্টি স্বভাবতই তীক্ষ্ণ হয়ে থাকে। এইসব অবৈধ সম্পর্ক হাজার সাময়িক এবং ক্ষণস্থায়ী হলেও তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তাই ইউজিন লজ্জায় আরক্ত হয়ে উঠল। মেরি পাভলোভনা সেই কথাটার উল্লেখ করলেন, তবে লজ্জার চেয়ে অপ্রস্তুত আর বিরক্তির ভাবটাই যেন বেশি। কেননা যদিও তিনি মা এবং মা হয়ে সন্তানের বর্তমান ও ভবিষ্যতের সুখের চিন্তা করার জন্য মাথা ঘামানোর খুবই ন্যায্য এবং স্বাভাবিক, তবুও তিনি অকারণে একটা সামান্য ব্যাপার নিয়ে উদ্ভাস্ত হয়ে উঠেছেন। এটা ইউজিনের মোটেই ভালো লাগলো না। এমন একটা ব্যাপার যেটা ইউজিন একান্ত নিজস্ব এলাকার ব্যক্তিগত জীবনের যে নগণ্য একটা অধ্যায় নিজ হাতেই শেষ করে মরে পেরেছে, তা নিয়ে অযথা চিন্তিত বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যে জিনিস মা বুঝেও ঠিক বুঝবেন না, ছেলের সামনে সে প্রসঙ্গে উল্লেখ একটু অশোভন। ইউজিনের মন তাই এক আলোচনায় ঈষৎ বিরক্ত ও সংকুচিত হয়ে উঠল। তবু সরল ও সহজ গলায় ইউজিন তা বলল, এমন কিছু আমার জীবনে ঘটেনি মা, যেটাকে গোপন করার প্রয়োজন। অন্তত এমন কোনো কাজ করেছি বলে মনে পড়ছি না যা একদিন অস্বস্তিকর কারণ হতে পারে। লুকোচাপা করতে হবে এখন থেকে। বিয়ের করার বিপক্ষে কোনো অন্তরায় সৃষ্টি করিনি নিজ হাতে, এটুকু তোমায় বলতে পারি। আচ্ছা, তাহলেই তো ভালো। আমার আর চিন্তা কিসের? তুমি যেন কিছু ভেবো না মানে আমার উপর বিরক্ত হইও না। তোমার কথায় কথা বলছি বলে। মেরি পাভলোভনা সাহসে অপ্রতিভ হয়ে পড়েন। নিজে অপ্রস্তুত ভাবটা সামলাবার জন্য কৈফিয়ত দিয়ে কথা ঢাকবার চেষ্টা করেন, কিন্তু ইউজিন স্পষ্টই বুঝতে পারল মায়ের বক্তব্য এখনো শেষ হয়নি। কথাটা চাপা দেওয়া হলো মাত্র, নইলে আরও কি যেন বলবার ছিল। ইউজিন যা ভেবেছিল তাই ঠিক।
একটু পরেই সব থেমে মেরি পাভলভনা বলতে শুরু করলেন। বললেন, ইউজিন যখন বাড়িতে ছিল না, পেশনিকভরা ডেকে গিয়েছিল তাকে ধর্মমা হবার জন্যে। ইউজিনের মুখমণ্ডল রক্তাভ হয়ে ওঠে। ঠিক লজ্জাও নয়, বিরক্তিও নয়, একটি জটিল মনোভাব। মা তাকে যা বলতে চাইছেন সেটা বিশেষ গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারছে সে। অথচ এই সম্বন্ধে তার নিজস্ব মতামত এবং ধারণা অন্যরকম। তবু মনের মধ্যে একটা অসচেতনতা ঘনিয়ে উঠেছে। একটা কিছু জরুরি খবর আছে, দ্বিধায়, সতর্কতায় আর প্রতীক্ষায় মনের সূক্ষ্ম তারগুলো থেকে থেকে কম্পিত হচ্ছে। কথার পিঠে কথা আসে। মেরি পাভলভনা বলে চলেন, এবছর দেখছি কেবল ছেলের পালা। সব বাড়িতেই খোকা হচ্ছে শুনতে পাই। বাসিনদের বাড়িতে নতুন বউয়ের খোকা হয়েছে, আবার পেশনিকভদের বউ, তারও প্রথম ছেলে হয়েছে। এবার যেরকম ছেলের দল জন্মাচ্ছে তাতে শিগগিরই বোধহয় যুদ্ধ বাঁধবে না। কথার ছলে প্রসঙ্গটা এসে পড়ে। মেরি পাভলভনা এমন সুরে কথাগুলো বলেন যেন কিছুই হয়নি, অথচ বেশ কিছু যে হয়েছে সেটা ইউজিনের মুখ দেখলেই মালুম। ছেলের মুখখানা সংকোচে আর চাপা লজ্জায় আরক্ত হয়ে উঠেছে দেখে মেরি পাভলভনা মনে মনে কুণ্ঠিত হন। আর চোখে দেখেন ইউজিনের অস্বস্তি এবং বিব্রত ভাবখানা। এটা নাড়াচ্ছে, ওটা সরাচ্ছে, টেবিলের উপর অন্যমনস্কভাবে আঙুল দিয়ে টকটক আওয়াজ করছে, চোখ থেকে প্যাসনেটা একবার খুলছে, আবার তক্ষুনি চোখে লাগাচ্ছে। তারপর হঠাৎ একটা সিগারেট ধরিয়ে খুব খানিকটা দোহা টেনে নিঃশ্বাস ফেলে বাঁচল। মেরি পাভলভনা চুপ করে থাকলেন। ইউজিন নিস্তব্ধ হয়ে বসে থাকে। ঘরের মধ্যে চাপা একটা অস্বস্তি। কেমন করে এই অস্বস্তিকর নিঃশব্দতা ভঙ্গ করা যায় ভেবে পায় না ইউজিন। কেউই নিজে থেকে কথা বলার ভরসা পাচ্ছে না। উভয় পক্ষই বুঝতে পারে তারা পরস্পরের মনের কথা বুঝতে পেরেছে। আসলে কথা কি জানো, সুবিচার দেখতে হবে, আর দেখাই উচিত। গ্রামের মধ্যে যেন কোনো অন্যায় অবিচার না হয়। কারোর হয়ে পক্ষপাতিত্ব করাটা মোটেই সঙ্গত নয়। মানে তোমার ঠাকুরদার আমলে যেরকম অবস্থা ছিল সেই রকম মেনে চলাই উচিত, নইলে অকল্যাণ। মেরি অনেকটা স্বগতভাবেই বলে চলেন, কথার জের টেনে অপ্রীতিকর অবস্থাটা দূর করতে চান। দেখো মা, ইউজিন বলে উঠল, তুমি যে কেন এসব বলছো আমি বুঝতে পেরেছি, তবে একটা কথা তোমায় বলি। তুমি এটুকু জেনো যে আমার চোখে ভবিষ্যৎ জীবনের নিশ্চিন্ততা, অর্থাৎ আমার দাম্পত্য জীবনের পবিত্রতার মূল্য অনেকখানি, আর সেটাকে নষ্ট হতে আমি কখনো কোনো মতেই দেব না। আর তুমি যে কথা ভেবে অকারণে ব্যস্ত এবং উদ্বিগ্ন হচ্ছ, আমার অবিবাহিত জীবনে যদি কোনো বাঞ্ছনীয় ব্যাপার ঘটে থাকে বলে তার উত্তর বলতে চাই যে সেসব চুকে বুকে গেছে। কখনো কোনো দিনই কারোর সঙ্গে আমার স্থায়ী সম্পর্ক গোছের কিছু গড়ে ওঠেনি, তাই আমার উপর কোনো দাবি দেওয়া কারণ নেই, থাকতেই পারে না। বাঁচলুম। মেরি পাভলভনা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। শুনে সত্যি খুশি হলুম। তোমার মন যে কতখানি উঁচু তা তো আমি জানি। ইউজিন চুপ করে রইল। এরপর আর কোনো কথা কইল না। মা যা যা বললেন, তার মহত্বের যে প্রশংসা করলেন, সেটা সর্বতোভাবেই তার প্রাপ্য জেনে প্রসন্ন মনেই গ্রহণ করল ইউজিন। পরের দিন ইউজিন যাচ্ছিল শহরে গাড়িতে করে। মনে মনে ভাবছিল তার বাগদত্তা বৌদুর কথা। স্টির পানিটা কোনো প্রসঙ্গ চিন্তাই তার মাথায় উদয় হতে দেয়নি, কিন্তু ইউজিনের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে একটি অবস্থার সৃষ্টি হলো। গির্জার দিকে এগিয়ে যেতে যেতে ইউজিনের নজরে পড়ল অনেক লোকের সমাবেশ হয়েছে। অধিকাংশ লোকই গির্জা থেকে গ্রামের দিকে ফিরছে। কেউ বা হেঁটে, কেউ বা গাড়িতে গড়মুখ হয়ে চলেছে। রাস্তায় দেখা হয়ে গেল বুড়ো ম্যাথবি আর সাইমনের সঙ্গে। ওরা বাড়ি ফিরছে। আরও কয়েকজন ছেলে ছোকরা, অল্প বয়সী মেয়ের দল হাসাহাসি আর গল্প করতে করতে চলছে। ওই দলটির পেছনে পেছনে আসছে দুজন স্ত্রীলোক। ইউজিন দূর থেকে নজর করল। ওদের মধ্যে একজন পৌরা গোছের আধা বয়সী ভারিক্কি চালের, আরেকজনের বয়স কাঁচা। বেশ সপ্রতিভ গতিভঙ্গি, পরনে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, মাথায় টকটকে লাল রেশমি রুমাল বাঁধা। চেহারাটা খুব চেনা চেনা মনে হলো ইউজিনের, কিন্তু ক্ষীণ দৃষ্টিশক্তি বলে ঠিক ঠাহর করতে পারল না। ইউজিনের গাড়ি যখন ওদের কাছাকাছি এগিয়ে এলো, পৌরা মেয়ে মানুষটি রাস্তার একপাশ ঘেঁষে সরে দাঁড়ালো। পুরনো প্রথা মতো অনেকখানি মাথা নিচু করে অভিবাদন জানালো ইউজিনকে।
আর অল্প বয়সী স্ত্রীলোকটি কোলে একটি শিশু নিয়ে যে এতক্ষণ লঘু অথচ দৃঢ় পদক্ষেপে হেঁটে আসছিল, সে শুধু একটিবার মাথা নত করল ঈষৎ হেলিয়ে। লাল রুমালটার নিচ থেকে দেখা যাচ্ছে চকচক হয়ে উঠল একজোড়া পরিচিত চোখ, হাসিতেই আর কৌতুকের দীপ্তি ছটায় উজ্জ্বল। হ্যাঁ, ইউজিন যা আন্দাজ করছিল তাই স্টিপানিডাই বটে, কিন্তু ওর সঙ্গে সেই পুরনো ব্যাপার তো চুকে বুকে গেছে। এখন ঝাড়া হাত পা সব পরিষ্কার। স্টিপানিডার দিকে তাকিয়েই আর কি লাভ? কিন্তু ছেলেটা তো আমারও হতে পারে, ভাবে ইউজিন। এক লহমার জন্য চিন্তাটা উদ্ভ্রান্ত করে তোলে, পর মুহূর্তে ঝেড়ে ফেলে দেয় ইউজিন। আপন মনেই বলে ওঠে, যত সব পাগলামি, মনের আলাপ। ওর স্বামী তো ছিল বরাবর, এখনও আছে। দেখাশোনা কি হতো না পরস্পরের? এর বেশি আর কিছু ভাবতে চায়নি ইউজিন। উৎকণ্ঠিত মনকে আশ্বস্ত করে তর্ক আর বিচারে ও সম্বন্ধে চিন্তা শুরু হলে তার আর অন্ত থাকে না, জোর করে মুছে ফেলা দরকার। তাছাড়া ওই ব্যাপারে শেষমেশ তো হয়েই গেছে। একটা বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত, শরীরের জন্য স্বাস্থ্যের খাতিরে ওর প্রয়োজন ঘটেছিল একদিন, টাকা দিয়ে ইউজিন মিটিয়ে ফেলেছে। তখন পুণ্যচ্ছেদ পড়ে গেছে। ওই সম্বন্ধে বলার কিছু নেই, আর থাকতেও পারে না। ওই ধারণাটা বেশ দৃঢ়ভাবে ইউজিনের মনে গেঁথে গেছে। আর সেইভাবে স্টিপানিডার সঙ্গে তার স্থায়ী সম্বন্ধ কোনোদিন হতে পারেনি, পারত না এবং নেইও। ভবিষ্যতেও এমন কোনো সূত্র ধরে টেনে চলার প্রশ্ন উঠতেই পারে না। দিন কয়েক নিতান্তই শরীর ধর্ম পালনের জন্য একটা ক্ষণিকের দেহ সম্পর্ক স্থাপন করেছিল, এই পর্যন্তই। শুধু মনকে চোখ ওঠারা নয়, বিবেককে দাবিয়ে রাখাও নয়, কারণ ইউজিনের বিবেক এই সময় নির্বাক ও নিষ্কর্মা। তাই মেরি পাভলোভনার সঙ্গে কথাবার্তার পর আর রাস্তায় হঠাৎ দেখা হওয়ার পর থেকে ইউজিন স্টিপানিডার সম্বন্ধে কোনো চিন্তাকে স্থান দিত না। একটা দিকের দরজা যেন চিরদিনের জন্য বন্ধ করে দিল। এরপরে অবশ্য দুজনের দেখা সাক্ষাৎ আর হয়নি। স্টারের পরের সপ্তাহে ইউজিনের বিয়ে হয়ে গেল শহরে। বেশ নির্বিঘ্নেই কাজ শেষ হলো। বিয়ের হাঙ্গামা মিটে যাওয়ার মাত্রই ইউজিন নতুন বউকে নিয়ে রওনা হলো গায়ের জমিদারিতে। মহালের কুঠিটা ইতিমধ্যেই মেরামত করা হয়েছিল। বরকনে এই বাড়িতেই উঠবে বলে তাদের বয়স উপযোগী করার জন্য কুঠিটাকে যথাসাধ্য সংস্কার করে রাখা হয়েছিল। মেরি পাভলোভনা যা স্বাভাবিক নিয়মে অনুসারে সেই বউয়ের কাছ থেকে সরে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছিলেন কয়েকবার, কিন্তু ইউজিন আর লিজা কেউই তাকে ছাড়তে চাইল না। দুজনের মিলিত স্বনির্বন্ধ অনুরোধে অবশেষে মেরিকে থাকতে রাজি হতে হলো। তবে কুঠিরের মধ্যেই একটি স্বতন্ত্র অংশে তিনি উঠে গেলেন। সেটা আসল বাড়ি থেকে একটু দূরে। তার ব্যবস্থাও পৃথক। উভয় পক্ষেই কোনো অসুবিধার কারণ রইল না। এভাবেই শুরু হলো ইউজিনের নতুন জীবনের প্রথম পর্ব। ধন্যবাদ সবাইকে।